দিয়ে তারপর মেমোরিটা স্টার্ট করছি। এন্ড তারপরে লাস্টে আমরা কোশ্চেনে মানে অ্যাপ্রোচটা কিরকম হবে অ্যান্সার করার টাইমের সাথে কোলায় ওঠার জন্য, তো সেই বিষয়টা নিয়ে লাস্টে বলে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো একটা রিক্যাপ, ছোট রিক্যাপ আমাদের শুরু থেকে যে ওপেনিং লেকচার গুলো ছিল, সেখানে আমাদের বিভিন্ন রকম কম্পিউটার আর্কিটেকচার কি, কেন, কিভাবে আসছে এই বিষয়ে বেসিক নলেজ আপনারা সবাই রাখতে পারেন। আহ, এগুলো মানে এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো নিজেদের একটা রিডিং এর পার্ট। আপনারা যদি 10-15 মিনিট একটা রিডিং দেন, নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং। লেকচার ওয়ানে সেটা। লেকচার টুতে আমাদের খুবই ইজি কিছু ম্যাথস ছিল, যেগুলো নিয়ে ক্লাসে আমরা আলোচনা করেছি, মিডেও দিয়েছি, সিটিও দিয়েছি। সো এই ম্যাথস গুলো একটু হাতে 1-2 বার করে আসা, হ্যাঁ পারা যাবে, অনেক সহজ, বাট ওই যে হাতে যদি করে না আসেন পরীক্ষার হলে হয়তো টাইম কনজিউম হয়ে যেতে পারে বা ভুলে যেতে পারেন। সো ওই যে কখন ক্লাসে ক্লাস বি ক্লাস সি এরকম কিছু উদাহরণ ছিল। মিপস এর জন্য আমাদের ইনস্ট্রাকশন কাউন্ট গুলো পড়ছিলাম, সিপিইউ এক্সিকিউশন টাইম, সুন্দর সুন্দর কিছু ইয়ে ছিল, থ্রোপুট কম্প্যারিজন ছিল। এই বিষয়গুলো আমরা হাতে 1-2 বার লিখে আসবো বাসায়, যেহেতু টাইম আছে, আজকে আছে, কাল আছে, পরশু আছে, ভালোই টাইম আছে। আপনারা প্লিজ একটু আহ হাতে লিখবেন বাসায়, কারণ জাস্ট পড়ে আসলে পরীক্ষার হলে কষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে আহ, এই দুইটা গেল, এগুলো নিয়ে তেমন কথা কিছু নাই। বই তো আপনাদেরকে দেওয়া আছে, নিজেরা চাইলে বইটা রিডিং পড়তেও পারেন, শুধু স্লাইডস পড়লে হয় সবচেয়ে ভালো হয়। আমার ক্লাসে যখন আপনারা ক্লাস করছেন নিজেরাই ক্লাস লেকচার খাতায় তুলছেন হোপফুলি, সো ওই লেকচার গুলো দেখাটা মানে সবচেয়ে ফ্রুটফুল, আপনার নিজের হাতেই করা, সো এটা দেখে দেখে ভালোভাবে চলা। লেকচার 3 নিয়ে নতুন করে কিছুই বলার নেই, দিস ইজ দা আই থিংক আপনাদের সবচেয়ে বেস্ট। স্যার, জি হ্যাঁ। স্যার কোনো কিছু বাদ যাবে না স্যার? বাদ যাবে বলতে আপনারা মিড পর্যন্ত যা দিছিলেন তার মানে বাইরে কিছু নাই। মিডে যা ছিল একদম সেম ওই জিনিসই আছে, তার বাইরে কিছু নাই, বাদ দেওয়ার কিছু নাই আসলে। আহ হ্যাঁ মানে ওই যে লেকচার ওয়ান যে পুরো মুখস্থ করে আসতে হবে এটা তো না। তারপর আপনার মিপসের যে এখন এই যে রিডিং টিডিং পড়ে আসতে হবে এমনও না। আপনারা মিপসে ধরেন এই যে একদম অ্যাপ্লিকেশন লেভেলে যে কাজ, আর প্রত্যেক স্লাইডে তো যা যা বাদ দেওয়া ছিল তা বাদ দেওয়াই, আমরা যা পড়াইনি তার মধ্যে কিছুই নাই, যা পড়াইছি তার মধ্যেই আছে। ওকে, আচ্ছা স্যার, জি স্যার। ওকে, সো মিপসে ওই যে আমাদের কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া থাকতে পারে, সেই এক্সাম্পল অনুযায়ী আমরা মিপস যেভাবে কাজ করে আসছি, মিপসের কোড লেখা, বাইনারিতে লেখা, অক্টালে লেখা, হেক্সালে লেখা, একটা পারলেই বাকিগুলো পারা যাচ্ছে। ক্যালকুলেটর আছে আপনাদের কাছে, ইউ ক্যান ইউজ দ্য ক্যালকুলেটর, একদম ইজিলি যা করে আসছি তাই, এখানে নতুন কিছুই নাই। সো এরপর একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। সো মাল্টিপ্লিকেশন আপনারা মিডে দেখে ফেলছেন, ওটা নিয়ে আসলে টেনশন নাই আপনারা। যেটা ডিভিশন সেটা আপনারা সিটিও দিয়ে দিছেন, সো ডিভিশনটা একটু ভালো করে দেখা, কিভাবে স্যার, হচ্ছে কেন হচ্ছে। জি স্যার। স্যার মাল্টিপ্লিকেশন নাকি সেকশন ইয়েতে বাদ দিয়ে দিয়েছে শুনলাম। হ্যাঁ বাদ দেন, সমস্যা নেই, আমি তো বলতেছি মাল্টিপ্লিকেশন আমরা তো মিডে করে ফেলছি, আমাদের তাহলে ডিভিশনটার দিক ফোকাস করা উচিত। সো ডিভিশন ফোকাস করতে যে কি করব, আমরা অবশ্যই সব ধরনের জিনিসপাতি দেখব, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, দুইটার মধ্যে কম্প্যারিজন, ডিভিশন ওয়ানে কি ছিল না যেটা ডিভিশন টু তে আছে, ডিভিশন টু তে কি ছিল না যেটা ডিভিশন থ্রি তে আছে, ডিভিশন থ্রি কেন আসলো ওয়ান টুর পরে, এটসেট্রা। এটা তো দেখলামই, ফ্লো চার্ট গুলো, ডায়াগ্রাম গুলো দেখা, স্টেপস গুলো দেখা, ডিভাইজার রিমাইন্ডার সব দেখা। ঠিক আছে, সো এই স্টেপস গুলো স্যার দেখলে হবে না, অবশ্যই হাতে লিখবেন কয়েকবার, 1-2 বার করে লিখবেন, যাতে পরীক্ষার হলে টাইমটা সেভ করতে পারেন। আপনারা পড়ে গেলে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন, কিন্তু যেহেতু 5 সেট অ্যান্সার করতে হয়, আপনাদের অনেক টাইমের ব্যাপার। এন্ড এখানে ড্রয়িং করা লেখা, সো অবশ্যই আমরা ডিভিশন গুলো, কাজগুলো ভালো করে করব। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা জেনে রাখবো, প্লাস অ্যালগরিদম এন্ড আমাদের কি যে ইমপ্লিমেন্টেশনটা, সিমুলেশনটা, এটা সব খুব ভালো করে প্র্যাকটিস করব। স্যার ডিভিশনের কি নেগেটিভ ডিভিশনও দেখবো? নেগেটিভ ডিভিশন একটু কষ্ট হয়ে যাবে আপনাদের, আহ, দরকার নেই, আপনারা পজিটিভ গুলোই দেখেন। থ্যাংক ইউ স্যার। কেউ দেখতে চাইলে নিষেধ নাই, আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে পারেন, তবে ডিভিশন এমনি টাফ নাকি।
ওকে, এরপরে কি ডেটা পাথ। খুবই খুবই মানে সবই ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট না তো কিছুই নাই। যদি কেউ বলেন যে স্যার সাজেশন দেন, সাজেশন কিছুই নেই, আমি ক্লাসে যা বলছি তাই সাজেশন, নতুন করে সাজেশনের কিছু নাই, সবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানে সিঙ্গেল সাইকেল দেখছি এন্ড আমরা কন্ট্রোল দেখি নাই, আপনাদের সুবিধার্থে, কষ্ট যাতে কম হয়। লোড হচ্ছে না, একটু টাইম নেই। সো আপনাদের যাতে কষ্ট কম হয় জন্য আমরা কন্ট্রোল দেখি নাই, আমরা ঠিক ডাটা পাথ পর্যন্তই দেখেছিলাম। সো ডাটা পাথ দেখলে আমাদের হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। লোড নিচ্ছে না, একটু ওপেন করে নি, ওয়েট। আমার ইন্টারনেটের খুবই বাজে অবস্থা আজকে। ওকে, সো এই যে ডাটাপাথ গুলো আমাদের যে যে সেকশন গুলো ছিল, ইনস্ট্রাকশন মেমোরি, প্রোগ্রাম কাউন্টার, অ্যাডার, এরপরে ওখান থেকে ডানে যে আমরা রেজিস্টার, এন্ড রেজিস্টার থেকে ডানে যে আমাদের এএলইউ। সো এই সবগুলো যখন আমরা একসাথে দেখব, কিভাবে দেখব, একটা এক্সাম্পল নিজেরা নিয়ে নিব। পুরো এক্সাম্পলের শুরু থেকে, কখন এখান থেকে ইনস্ট্রাকশন মেমোরিতে ঢুকছি, কখন পিসি বাড়তেছে, পিসি বাড়াচ্ছি অ্যাডারের সাহায্যে, এরপর আবার সেখান থেকে ইনস্ট্রাকশনটা বের হলো, বের হয়ে কই যাবে, রেজিস্টারে। রেজিস্টারে গেলেই তো হবে না, সবসময় কি একই রকম ভাবে যাবে না, আর ফরম্যাট হলে একরকম ভাবে, আই ফরম্যাট হলে আরেক রকম ভাবে। সো ওই যে যখন যেটা রিড, কখন যেটাতে রাইট, কখন রাইট ব্যাক, এই সব জিনিসগুলো একটু দেখে রাখাটা ভালো। সো এই জন্য ডাটা পাথ আমাদের যেই সিমুলেশন গুলো আছে, একটার পর একটা একটার পর একটা করে দেখতে পারলে ইটস ভেরি নাইস। এরপরে যেটা করবেন, আর টাইপ আলাদা তো পড়বেন, আই টাইপ আলাদাও তো পড়বেন, কিন্তু আর আর আই যেন একসাথে পড়া হয়, তাহলে কি সুবিধা হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল ওই আমাদের লোডের যদি কথা বলি, সো লোড যখন হয়, করলাম একটা অ্যারে, নিলাম অ্যারের একটা ইন্ডেক্স থেকে লোড করলাম, সেটা আবার স্টোরও করতে হবে, কিন্তু মাঝখানে যদি অ্যাডিশন দেওয়া থাকে, তাহলে লোডেডটা যদি আই টাইপ হয়ে থাকে, তাহলে অ্যাডিশনটা তখন কি টাইপ, আর আর টাইপ। আর টাইপ। আর একসাথে সিঙ্গেল একটা আপনার ইসেই থাকতে পারছে, যেমন যদি আমরা, স্যার আরেকটা হ্যাঁ কোশ্চেন, মানে আর আর আসলে আই যদি একসাথে আসে, জি বুঝি নাই। স্যার আর আর আই যদি আপনি বলছেন একসাথে আসতে পারে, জি, তো স্যার ওটা দেখে বোঝার উপায়টা কি, যে কিভাবে এই যে বুঝবো? আমি দেখা দিচ্ছি, ধরেন। আচ্ছা, আমি কোশ্চেন আপনাদের পরে সবই নিব, একটু আমি আমার মতো করে বলে নি, হ্যাঁ। আচ্ছা, সো ধরেন আমরা যদি বলি, আমি যে উপরে অ্যানোটেট করতেছি, অ্যানোটেশন গুলো কি দেখা যাচ্ছে? না স্যার। ওকে, না স্যার। এবার কি অ্যানোটেশন গুলো দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো ধরেন আমাদের a অফ 2 ইজ ইকুয়ালস টু, ধরেন 2 প্লাস a অফ 5। আচ্ছা, আমাকে একটু আপনারা বলেন, এই যে জায়গাটা, এখানে কি কি ধরনের ইনস্ট্রাকশনস আছে? লোড, অ্যাডিশন আর স্টোর। লোড, লোড, স্টোর, ইমিডিয়েট হবে, এন্ড এই জায়গাটা কি? ইমিডিয়েট, ইমিডিয়েট এটা অ্যাড কিন্তু আই। অ্যাড না, খেয়াল করতে হবে এটা কি, অ্যাড আই। সো এখানে আমার সবগুলোই কিন্তু আই টাইপ। সো এই ভুলটা আপনারা সিটিতে করছেন, মিডে করছেন, এই ধরনের ভুল ম্যাক্সিমাম টাইম আপনারা করে বসছেন। সো ওই জায়গাটা একটু খেয়াল রাখা, যে এই জায়গাটা যেমন আমার এল ডাব্লিউ এস ডাব্লিউ আই টাইপ, সিমিলারলি এই যে অ্যাডিশনটা, এটা কিন্তু আমার অ্যাড আই, নট অ্যাড। সো এই জায়গায় যদি টু না থেকে আমি যদি বলতাম বি, তখন কি হতো? অ্যাড। অ্যাড হতো, তখন কিন্তু আর অ্যাড আই হইতো না। সো এই যে ছোটখাটো জায়গাটা এরকম দেখলে, এই যে দৃষ্টি যেটা জিজ্ঞেস করলেন যে স্যার একসাথে থাকতে পারে, এই যে এক্সাম্পল, এইটাই আপনার ইনস্ট্রাকশন দেখেই আপনি বুঝে যাচ্ছেন যে এ অফ
something equals to b plus a of something. সো এই তো আমার এই ইনস্ট্রাকশনটাতেই কিন্তু একই সাথে আই টাইপও আছে এন্ড আর টাইপও আছে। সো এটা যদি ডাটা পাথ দেখাইতে হয় তখন আপনারা ডাটা পাথের শুরু থেকে যেটা হবে ফার্স্টে এলডব্লিউ হবে, এলডব্লিউর পরে অ্যাড হবে এন্ড অ্যাড এর পরে এসডব্লিউ হবে। ক্লিয়ার দৃষ্টি এন্ড এভরিওয়ান? জি স্যার, একটা কোশ্চেন করি এখানে। এই যে অ্যাড এর ক্ষেত্রে হ্যাঁ বলেন। আমরা যখন ওই যে দুইটা যোগ করতেছি, তো দুইটা কি ওই হ্যাঁ মানে সিরিয়াল অনুযায়ী লিখবো? আগে দুই লিখবো তারপর ইয়েটা লিখবো, নাকি আপনার দুইটা পরে সিরিয়াল লিখবো? ডিপেন্ড করবে ফরম্যাটের উপর। এটা হ্যাঁ ভালো কোশ্চেন, এটা আগেও আপনারা কোশ্চেন করেছিলেন। আপনার ফরম্যাটের উপর আর টাইপের একটা ফরম্যাট আছে, আই টাইপের একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা যেভাবে স্পেসিফাই করে দেওয়া, অপকোড যেখানে থাকতে হবে, আরএস যেখানে থাকতে হবে, ইমিডিয়েট যেখানে থাকতে হবে, ফরম্যাট যেভাবে স্পেসিফাই করা ওভাবেই হবে। বিকজ এই যে এই জিনিসটা দ্বারা একটু বুঝি, a ইকুয়ালস টু b প্লাস সি আর a ইকুয়ালস টু সি প্লাস বি, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? মিন হিসাবে নাকি আরেক হিসাবে, যে মিপস কোডের হিসাবে? যে এমনিতে মিপস কোনো কোডের হিসাবে তো তাহলে তো পার্থক্য নেই। আরএসআরটি তে ওইভাবে বেসিক বুঝতেছি। বেসিক বেসিক অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রা হিসাবে সমস্যা নেই, সেম। ডিফারেন্স বেসিক নাই তো। অ্যালজেব্রা কোনো ডিফারেন্স নেই। ওই যে আই টাইপের এডিশনের সময় আপনি দুই আগে যোগ করতেছেন নাকি পরে যোগ করতেছেন, এটা কোনো এফেক্ট ফেলবে না, ঠিক আছে? বিকজ এটা একদম ইমিডিয়েট, তাই না? যখন আই টাইপ আমরা করছি তখন দুইকে যদি আগেও বসাই সেটাও যে কথা, দুইকে যদি পরে বসাই সেটাও কি একই কথা। একই কথা কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, সো ওইটা নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, যখন ওই যে রেজিস্টার চলে আসে, ভ্যারিয়েবল চলে আসে, আর টাইপ চলে আসে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ওই যে যাকে আরএস কাকে দিতেছি, আরটি কাকে দিতেছি, এটা একটু মেইনটেইন করা, এটা বেস্ট প্র্যাকটিস। আর আরডি তো অবশ্যই ডেস্টিনেশন তো একজনই, ওটা নিয়ে টেনশন নেই। সো হোপফুলি এই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার আছে। এই জায়গা যদি ক্লিয়ার থেকে থাকে, সো আমরা ওই যে তখন ওই যে ডাটা পাথের যে কাজগুলো আমরা এই যে লোড ওয়ার্ডের জন্য একবার ধরেন দেখাইলেন, স্টোরড ওয়ার্ডের জন্য একবার দেখাইলেন, এই যখন একসাথে আর ফরম্যাট আর আই ফরম্যাট একসাথে আসে তখন ওই যে কালার, যেমন ওই যে আপনাদের অর্ণব স্যার আছে না, অর্ণব ভাই সেদিন বলতেছিলেন যে তার টাইমে উনি যখন এক্সাম দিছিলেন এই আর্কিটেকচারে, তখন এই ডাটা পাথ গুলো করার সময় কি করছিলেন, উনি হচ্ছে মাল্টি কালার পেন ব্যবহার করছিলেন। ধরেন ফার্স্টে ব্ল্যাক দিয়ে ড্রয়িং করছেন অথবা পেন্সিল দিয়ে ড্রয়িং করছেন, তারপর ধরেন প্রথম ইনস্ট্রাকশনটার জন্য ব্ল্যাক বল পেনটা দিয়ে বোল্ড করে একটা রাস্তা দেখাইছেন, তারপর ওনার কাছে হয়তো ব্লু পেন ছিল, তখন সেকেন্ড ইনস্ট্রাকশনটা ব্লু কালার দিয়ে রাস্তাটা দেখাইছিলেন, আর ধরেন গ্রিন কালার ছিল একটা, সো তখন থার্ড ইনস্ট্রাকশনটা গ্রিন কালার দিয়ে দেখাইছে। আশরাফিনা কে যেন ক্লাস টাইমে আমার মনে নাই, একজন হাইলাইটার ইউজ করেছিলেন, সেটাও করতে পারেন আপনারা, যা যেভাবে ভালো লাগে কালার করে হোক, পেন্সিল দিয়ে হোক, পেন দিয়ে হোক, হাইলাইটার দিয়ে হোক, আপনারা একটা ফিগারে কি টিপেল রাস্তাগুলো ইনশাল্লাহ দেখাই দিতে পারবেন। সো ওটা আপনাদের উপর, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। সো ওই ফিগারটা আঁকানো অবশ্যই এই যে প্র্যাকটিসটা থাকা খুব ইম্পর্টেন্ট, তো হাতে স্যার, ধরে আমরা একটা প্র্যাকটিস আমার করব, কোশ্চেন আছে, যেটা সাইন না করলে এক্সটেন্ডের ব্যাপারটা একটু বুঝাতে পারবেন? মানে সাইন এক্সটেন্ডটা কখন ইউজ হয়, কোন ইনস্ট্রাকশনে ইউজ হয় সাইন এক্সটেন্ড? হ্যাঁ হ্যাঁ, সাইন এক্সটেন্ড কখনো যখনই ইমিডিয়েট চলে আসে তখন, যখনই শুধু ইমিডিয়েট ইনস্ট্রাকশন অ্যাডাই এর তখনই সাইন ক্ষেত্রে? এক্সটেন্ড ব্যবহার। জি আর কোনো ক্ষেত্রে জি না? আচ্ছা বুঝিনি, আচ্ছা, আবার বলেন। আর শুধু অ্যাডাই এর ক্ষেত্রে হয়, আর কোন ওগুলোতে ইউজ হয় না? এটাই কেন, এলডব্লিউ আর এসডব্লিউ তে কি নাই? এলডব্লিউ আর এসডব্লিউ তেও তো আমার ইমিডিয়েট আছে, আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, সো যখনই আমার আই টাইপ চলে আসবে, তখনই আমার এই সাইন এক্সটেন্ডের প্রয়োজন হবে, যখনই ইমিডিয়েট চলে আসতেছে তখন। সো এটা যেমন দেখেন যে এখানে অ্যাড এর সিমুলেশন দেখানো হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। সো অ্যাড এর এই যে ব্লু লাইন করা, যে কালার করা, দেখেন তো অ্যাড কোনোভাবেই কি সাইন এক্সটেন্ডে ঢুকছে? জি না। ঢোকে নাই। কারণ কি? কারণ অ্যাড এটা একটা আর টাইপ ইনস্ট্রাকশন। সো আর টাইপ ইনস্ট্রাকশনে আমার সাইন এক্সটেন্ড তো দূরের কথা, ওইখানে তো কোনো ইমিডিয়েট ভ্যালুই নাই। সো এগুলো নিয়ে তখন ওইটাই লাগছে না। কিন্তু যখন এলডব্লিউ, এসডব্লিউ, অ্যাড আই এই ধরনের বিষয়গুলো চলে আসছে, তখন কিন্তু আমরা ইজিলি সাইন এক্সটেন্ডে ঢুকতেছি এবং তখন অন্য রাস্তায় বেরোচ্ছি। এই যে পরের লাইনটাতে দেখেন, এই যে এখানে যদি আমরা দেখি,
এখানে দেখলে দেখতে পাচ্ছি যে এই যে LW এর কাজ করতেছি, সো এরা সুন্দর মতো এই যে সাইন এক্সটেন্ডে গেছে, যে এই যে মাল্টিপ্লেক্সারে রাস্তা দিয়ে, বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে আবার ফেরত এসে তারা কিন্তু রাইট রেজিস্টারে কাজ করতেছে। সো এই যে সাইন এক্সটেন্ডে যখনই যাবে তখনই বুঝতে পারতেছি আমরা আই টাইপ হচ্ছে, আর সাইন এক্সটেন্ডে না গেলে আই টাইপ হচ্ছে না, আর টাইপ হচ্ছে। ঠিক ভাইস ভার্সা, আর টাইপ হলে সাইন এক্সটেন্ডে যাব না, আই টাইপ হলে সাইন এক্সটেন্ডে যাব। ওকে, সো এই গেল। সো এগুলো কালার করাটা এটা আসলেই অ্যাপ্রিশিয়েট করি, অর্ণব স্যারও বললেন, সো আপনারা ওটা ফলো করতে পারেন, স্যার কালার করলেন। সো এখানে আপনাদের বেশি কষ্ট দেওয়া হয়নি, ব্রাঞ্চ ইকুয়াল টিকুয়াল দেখানো হয় নাই। সো আপনারা LW SW অ্যাড, বেসিক আর টাইপ, বেসিক আই টাইপ যতগুলো আছে ওগুলো দেখলেই হবে, আপনাদের ব্রাঞ্চ বা জাম্পিং এগুলো লাগবে না। জি, স্যার কেউ একটা কিছু বলছেন? কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে তো আর টাইপের অ্যাড দেখা যাচ্ছে, মানে অ্যাড দেখা যাচ্ছে, লোডটা আর স্টোরটা দেখানো হয়েছে, কিন্তু অ্যাড আর ইমিডিয়েটেডটা কিন্তু দেখানো হয় না। এটা একটু ইমিডিয়েট তো মানে আপনারা প্র্যাকটিস করে নেন, কোনো সমস্যা নেই, এটা কোনো ডিফারেন্সই আসবে না। ইমিডিয়েটেও যা যা ঘটবে আপনারা ফার্স্টে কি করবেন, আপনারা ফার্স্টে হচ্ছে ইমিডিয়েটের ইয়েটা লিখবেন, বাসায় যখন প্র্যাকটিস করবেন এক্সাম্পলটা লিখবেন। ইমিডিয়েটটা কেমন হবে, ধরেন ধরেন a ইকুয়ালস টু b প্লাস 5। সো ঠিক একইভাবে আপনার এই বাম পাশে পিসি বলেন, ইনস্ট্রাকশন মেমোরি বলেন, আর অ্যাডার বলেন, এতে তো কোনো চেঞ্জ আসবে না, আসবে? ওরা তো যেমন তেমনই, খালি চেঞ্জ আসতেছে কোথায়, আর্ট টাইপে, সরি রেজিস্টার ফাইলে ঢোকার সময়। সো আই টাইপের জন্য রেজিস্টার ফাইলে ঢুকতে যা যা লাগতো ঠিক সেম ভাবেই আই টাইপের এখানে ওগুলো ব্যবহার করতে হবে। যেমন RS RT RD তিনটাই লাগতেছিল আর্ট টাইপে, কিন্তু আই টাইপে সেটা লাগবে না। আই টাইপে কয়টা লাগে? দুইটা লাগে। দুইটা লাগে, এক্স্যাক্টলি সেম ভাবে ওই সেই রেজিস্টার ফাইলে ওভাবে যাবেন, সাথে সাইন এক্সটেন্ডে পাঠিয়ে দিবেন, বাকি কাজ সেম সিমিলার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ডাটাপাত স্যার গেল। সিটি এরপর 4 আমরা এর মার্কসটা কি একটু দিতে পারবেন? CT4 এর মার্কস আমি মোস্ট পরীক্ষার আগে? প্রবাবলি শুক্রবার আপ করে দিব সকালে, শুক্রবার সকালে। আচ্ছা ঠিক আছে। অ্যাসাইনমেন্টের মার্ক আর অ্যাসাইনমেন্টের মার্কস এখন দেয়া একটু টাফ হয়ে যাচ্ছে রে। অ্যাসাইনমেন্ট কয়টা আছে? অ্যাসাইনমেন্ট 1 এ তো একটা বেশি, দিন, হ্যাঁ 1 এ সবাই, একটা 1 এ দিন। সবাই। এই যে 2 3 তে অল্প অল্প মানুষ ছিল। হ্যাঁ আমি অ্যাসাইনমেন্ট গুলো এখন ধরছি না, বিকজ অন্যান্য কাজ রয়েছে, এক্সাম ডিউটি দেওয়া প্লাস আপনাদের এক্সামটা নেওয়া প্লাস এই যে সিটি4টা অলমোস্ট শেষের দিকে। তো আমি বৃহস্পতিবার অফিসে সব শেষ করে শুক্রবার সকালে ইনশাল্লাহ, বৃহস্পতিবার রাতেই দেওয়ার ইচ্ছা, যদি নাও পারি শুক্রবার সকালে আপ করে দেবো, কিন্তু অ্যাসাইনমেন্টটা একটু টাইম লাগবে রে। ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্ট কি সবাই 10-এ 10 না? সবাই 10-এ 10 কেন? কারণ স্যার এটা অ্যাসাইনমেন্ট। এটা সবাই অ্যাসাইনমেন্ট সবটা তাই? দেখে দেখে করতে স্যার। মানে এটা কি মানে ইউপি রুল যে স্যার সবাই যদি অ্যাসাইনমেন্ট জমা দেয় তাহলে 10-এ 10 দিতে হবে? না না স্যার, সমস্যা নেই, আপনারা মার্কস নিয়ে এটা টেনশন করেন না। অ্যাসাইনমেন্ট যদি কেউ ঠিকঠাক দিয়ে থাকে সে তার মতো মার্কস পাবে, যে যেভাবে দিছে সে তার মতো মার্কস পাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, কোথায় ছিলাম? ডাটাপাত বলছি, এরপর কি পাইপলাইন, কই গেল পাইপলাইন। সো পাইপলাইনের বেসিক তো এটা কয়েকবার বলা হয়েছে, সি তেও ডি তেও কয়েকবার, ওটা নিয়ে আর কথা নাই। এই এক্সাম্পল গুলো দেখে হ্যাজার্ড গুলো একটু পড়া, রিডিং করে রাখা, যে হ্যাজার্ড কখন হয়, যখন স্ট্রাকচারাল হয়, যখন হচ্ছে আমার কি থাকে, হার্ডওয়্যার ইনঅ্যাডিকুয়েট থাকে, অর্থাৎ জিনিসপাতি একসাথে দুইজন অ্যাক্সেস করতে আসে। কন্ট্রোল লাগে যখন আমার ব্রাঞ্চিং হয়, আর ডেটা লাগে যখন আমার ডেটার উপর ডিপেন্ড করে। যেমন এই যে এখানটা যদি আমরা দেখি, একটু জুম করি দাঁড়ান। সো এই অ্যাড এন্ড এই সাব পরপর দুইটা ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করেন, অ্যাডের ডেস্টিনেশন রেজিস্টারকে সবাই একটু বলবেন। আচ্ছা, কথা খালি এই রেদওয়ান, নাজনীন এরকম কয়েকজন, এক দুইজন কথা বলেন, বাকিরা কেউ কথা বলেন না, সবাই একটু স্যার খেয়াল রাখেন বলতেছি প্লিজ। তো। ওকে গুড। এই যে এস নট, এটা কি আমার সোর্স অ্যাডে সোর্স, না স্যার, শুরুতে ডেস্টিনেশন। ডেস্টিনেশন, এটা ভেরি গুড, ডেস্টিনেশন। ডেস্টিনেশন। অর্থাৎ আমার যোগফলটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমার এস নটে একটা রেজাল্ট পাবো, তাই না?
জি ইয়েস স্যার। ঠিক পরের লাইনেই কে বসে আছে? সাব। কিন্তু এখানে এস নট আর ডেস্টিনেশন নেই, এখানে এস নট কি আছে? সোর্স। এই যে ঝামেলাটা হয়ে গেল। কেন? কারণ এর পুরো কাজ শেষ হইতে হইতে যদি অপেক্ষা করতাম, তাহলে আমার কিন্তু ব্যাকওয়ার্ড আসা লাগতো। সো এই যে ব্যাকওয়ার্ড যেহেতু আসা লাগতো, এই কারণে আমার এখানে একটা কি হ্যাজার্ড তৈরি হয়ে গেছে? ডেটা। ডেটা হ্যাজার্ড। কেন? ডেটা লাগবে তো। এস নটে কি ডেটা আছে সেটা তো আমি জানি না। কখন জানবো? এটা শেষ হইলে জানতাম। কিন্তু পাইপলাইনের যেই থিওরি শেষ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতেছি না, আমরা তো ওভারল্যাপিং করে ফেলছি। তাহলে যেহেতু ওভারল্যাপিং করে ফেলছি, সো আওয়ার টার্গেট ইজ এই জায়গাটায় আমি আগে থেকেই একটু ফরওয়ার্ড করে রেখে যখনই এক্সিকিউশন কমপ্লিট, যে হ্যাঁ টি নট আর টি ওয়ান যোগ করা শেষ, সেটা তো মেমোরিতে পাঠাবোই, পাশাপাশি কোথায় পাঠাই দিব? পরের ইনস্ট্রাকশনেও পাঠাই দিব। এটাকে বলে কি? ফরওয়ার্ডিং। সো এই যে এখানে আমরা কিন্তু হ্যাজার্ড সুন্দর মতো অ্যাভয়েড করতে পারি। কিভাবে অ্যাভয়েড করি? ডাটা ফরওয়ার্ড করে দিই, পুরো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আগে থেকে পাঠাই দিতে পারি। এভাবে কি ছবি এঁকে কি দেখাবো স্যার, নাকি এখানে মানে এই লিখলেই হবে? আমার মতো এসব অ্যানোটেট করে দেখাবেন না, এইভাবে দেখাবেন। হ্যাঁ, এইভাবে জি জি, ওটাই Just বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে সুন্দর করে দেখাই দিবেন। এই যে অথবা এই যে এখানে আপনি এখানে মার্ক করে রাখতে পারেন। আচ্ছা, এটা যদি ডেটা হয়, যদি কন্ট্রোল হয় তখন কি করবেন? কন্ট্রোল হলে এই যে ব্রাঞ্চ গুলো দেখাবেন, ব্রাঞ্চের কথাগুলো দেখাবেন। আর যদি স্ট্রাকচারাল হয়, স্ট্রাকচারাল হলে তো কিছু আলাদা কিছু নাই, এই যে জাস্ট দেখাই দিবেন একই জায়গায় দুইজন সেম রিসোর্স কে অ্যাক্সেস করার ট্রাই করতেছে। 3 ধরনের হ্যাজার্ড আছে আমাদের। খুবই ইজি, খুবই ইজি, একদম বেসিক, কোনো টেনশন নেই। তাহলে স্যার হ্যাজার্ডের যদি এক্সাম্পল দিতে বলে তখন এভাবে চিত্র এঁকে এঁকে দিব? হ্যাঁ, একটা 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 ছোট্ট করে আপনার যে এরকম ড্রয়িং করে করে আঁকাতে হবে তা না। আপনি যদি আমাদের জাস্ট এই যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 নামগুলো লিখে দেন, IFIDX, MEM, WB, এটা লিখে দেন, এক্সাম্পলটা এই যে পাশে ইকুয়েশন লিখে দেন, তাতেই হবে। আমাকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো আলাদা মানে এক্সট্রা এফোর্ট দিতে হবে না। আপনারা যে যেভাবে রিপ্রেজেন্ট করবেন, খালি সঠিক রিপ্রেজেন্টেশন দিতে হবে। কেউ ফিগার আঁকাই দিবেন, কেউ সেইগুলো কথা লিখে দিবেন। আপনারা সিটি বা মিডের মার্কস পাওয়ার সময় খেয়াল করছেন, আমি যে যেভাবেই রিপ্রেজেন্ট করছে, যদি কারেক্ট রিপ্রেজেন্টেশন দেন তাকে আমি মার্কস দিয়ে দিছি। সেটা হাতে লিখে দিতে পড়তে পারেন, ডায়াগ্রামিক্যালি হতে পারে। ডায়াগ্রামিক্যালি হলে ভালো, লেখা কম লাগে। আহ সুন্দর করে একটু মার্ক করে দিতে পারেন, সাইড নোটে কমেন্ট করে দিতে পারেন, যার যেভাবে খুশি, কিন্তু সঠিক কথাটা লিখতে হবে, এটা মাস্ট। তো এই যে এরপরে যখন এই যে ডাটা পাথে দেখাইতে বলবে, যদি বলে পরীক্ষায়, তখন এই যে এইটা তো আপনারা আঁকতে পারেনি, ডাটা পাথেরই ফিগার, সেটাকে আমরা ভাগ করে রাখছি 5টা স্টেজে। সেটা যে আমরা জানি ফেচ, ডিকোড আর এক্সিকিউশন, সব শেষ করে মেমোরি আর রাইট ব্যাক। সো এই জিনিসগুলো আপনারা যে পরে সুন্দর করে এখানে দেওয়া আছে, এই যে এক্সাম্পল আকারে যদি দেয়, যে আমি একটু অ্যানোটেট করে দেখাই দিই। সো এখানে লোড ওয়ার্ডের জন্য বলতেছিল, লোড ওয়ার্ড যখন সেকেন্ডে চলে আসছে তখন ফার্স্টে স্টোর ওয়ার্ড আসছে। আচ্ছা, পরের স্টেপে লোড ওয়ার্ড যদি এখানে যায়, স্টোরড ওয়ার্ড এখানে আসবে, আর নতুন যে ইনস্ট্রাকশন সে এখানে চলে আসবে। এরকম করে এক একটা ক্লক সাইকেল পর পর শেষ হবে। এই ফিগারটা যদি আঁকতে কষ্ট মনে হয়, তাহলে এর সহজ ভার্সন আছে, এই যে এইভাবেও আপনারা দেখাই দিতে পারেন, যার যেভাবে সুন্দর লাগে। সো এইখানে স্যার আমরা এভাবে হাইলাইটার দিয়ে কালার করে দিব? কালার আপনার ইচ্ছা, ওটা নিয়ে সমস্যা নেই। সো ওই যে ফার্স্টে আমার ওই যে কাপড় কেবল ওয়াশিং মেশিনে দিছি, এরপর ওইটা যখন শুকাইতে চলে গেছে তখন সেকেন্ড কাপড় ওয়াশিং মেশিনে দিছি, আবার এইটা যখন শুকাইতে চলে আসছে তখন থার্ড কাপড় দিছি, এন্ড ঠিক এইটা যখন শুকাইতে চলে গেছে তখন ফোর্থ কাপড়টা দিয়ে দিছি। এইভাবে আপনারা, কেউ যদি খালি আই এম রেজ আলো এভাবেও লিখে দেন তাও হবে, কেউ যদি এইভাবে কালার করে হাইলাইট করে দেন তাও হবে, কেউ যদি ফিগারটাকে এখান থেকে সুন্দর করে যান, যার যেভাবে ভালো লাগে। আমরা আশা করি ডায়াগ্রাম, বিকজ এটা আপনার টাইম বাঁচবে, লিখতে টাইম বেশি লাগতো, একটা ডায়াগ্রামে মাল্টিপল কালার করাটা ইজিয়ার। সেইভাবে সুন্দর মতো আপনি ইয়েগুলা ফ্লো গুলো দেখাই দিলেন পাইপলাইন। সো এটারও কন্ট্রোল আমরা পড়ি নাই, আপনাদের জাস্ট ডেটা পাথের এক্সিকিউশনটাই দেখানো পাইপলাইনে। খুব সুন্দর করে বাসায় হাতে একে 2-3 বার প্র্যাকটিস করবেন, পেরে যাবেন। এরপরে কবে যেন একটা অনলাইন ক্লাস নিলাম, ওইখানে আমরা যে সুন্দর মতো 2টা ম্যাথ করছিলাম, খুবই ইজি। আপনারা সবাই নিজেরাই অনলাইনেই সলভ করছিলেন বিষয়গুলো, যে পাইপলাইন ছাড়া আমার যে পরিমাণ লাগতো
পাইপলাইন সহ আমার তার চেয়ে অনেক কম টাইম বাঁচে। কতখানি? 4.3 টাইমস স্পিড আপ হয়ে গেছিল, আমরা দেখেছিলাম। কি করতে হয়? কিছুই না, আমাদের জাস্ট ধরেন এখানে 1 ন্যানো সেকেন্ড ছিল, যদি 30 ন্যানো সেকেন্ড বলে তাহলে 30 দিয়ে গুণ হয়। এই যে এখানে যেমন 30 ন্যানো সেকেন্ড দিয়ে গুণ হয়েছিল। সো আমার স্টেজ যদি থাকে 6টা, আমার টোটাল ল্যাটেন্সি থাকবে হাইয়েস্ট যেই ভ্যালু, যেমন এখানে 20 20 30 30 20 20 ছিল। হাইয়েস্ট কত এখানে? 30। 30। সো এই জন্য আমি হাইয়েস্ট ভ্যালুটা ধরে আমি টোটাল ল্যাটেন্সি বের করে নিছিলাম। খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। টোটাল যদি 77টা ইনস্ট্রাকশন থাকতো বা 777টা থাকতো, যাই হতো, প্রথমে ল্যাটেন্সি ভ্যালুটা নিব, এই যে 30 × 6 180 যোগ টোটাল যে ইনস্ট্রাকশন তার থেকে একটা কম নিয়ে ন্যানো সেকেন্ডটা মাল্টিপ্লাই করে দিব। কেন করছিলাম একটা কম? কারণ এই যে প্রথমটার জন্য দেখেন ওর কিন্তু পুরোটুক লাগছিল, প্রথমটা শেষ, তাহলে পরের গুলোতে একটা 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 করে বেশি লেগে গেছিল। এই যে এখানে একটা বেশি, এইখানে আর একটা বেশি, এই যে আর একটা বেশি, আবার আর একটা বেশি। সো আমার এখানে ছিল 1 2 3 4 5, তো বেশি লাগছে 4টা, অর্থাৎ 8 যোগ 4 কয়টা লাগবে? 12। এই সেই 12। সো দিস ইজ ভেরি সিম্পল। আপনারা জাস্ট এই ম্যাথ দুইটাই এই এক্সাম্পলটা দেখেই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হোপফুলি কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে 12 হয়েছে কারণ আমরা কিন্তু 1 1 গুণ করে আসছি। 1 ন্যানো সেকেন্ড ছিল, যদি 1 ন্যানো সেকেন্ড না হয়ে 25 ন্যানো সেকেন্ড হতো তাহলে 25 করে গুণ হতো, যেটাই হতো। এই যে নিচেই দেওয়া আছে, এই যে নিচে দেখেন, যেমন এখানে বলছিল 30 ন্যানো সেকেন্ড, তাই 30 দিয়ে মাল্টিপ্লাই হয়েছিল। আর উপরের এক্সাম্পলটা 1 ন্যানো সেকেন্ড বলছিল, তাই 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছিল। এখানে যদি 100 থাকে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, যার যেরকম কোশ্চেন অনুযায়ী সেভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন। সো পাইপলাইনও আমাদের খুবই বেসিক কথাবার্তা, এটাও গেল। সো আমাদের সব মোটামুটি ডান। আমাদের লাস্ট যে টপিকটা বাকি থাকতেছে সেটা আমরা দেখে ফেলি, চলেন। সো লাস্ট থাকতেছে আমাদের মেমোরি। একটা খুবই সহজ কনসেপ্টই আপনাদের দেখাবো, কোনো আহামরি কঠিন কিছু না। মেমোরির অনেক কিছু ছিল, বাট সেমিস্টার শর্ট হওয়াতে ম্যাডাম এবং আমার দুইজনেরই আসলে সিলেবাসও অনেক শর্ট করা লাগছে। এই মেমোরি বলেন, পাইপলাইন বলেন বা ডেটা পাথ বলেন, এগুলোর অনেক কিছু পড়ানো ছিল, কিন্তু অবভিয়াসলি অত কিছু পড়ানো হয় নাই। সো যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে মেমোরির একটু পিকচারটা আমরা দেখে রাখি। সো এই যে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, সেটা তো নতুন করে বলার কিছু নাই। আমরা কন্ট্রোল আছে, ডেটা পাথ আছে, ইনপুট আছে, আউটপুট আছে। ইনপুট আউটপুট ডেটা পাথ আমরা পড়ছি, কন্ট্রোলটা পড়ি নাই। সো লাস্ট যে পার্টটা বাকি থাকতেছে, হোয়াট ইজ মেমোরি। তো আপনারা একটু বলেন আমাকে, মেমোরি কি? যে ইউনিটটা ডেটা স্টোর করে। অবভিয়াসলি। তো একদম সহজ ইংলিশে যদি বলি, স্টোরেজ নিয়ে যখনই কথাবার্তা, তখনই আমার কি মেমোরি চলে আসে। স্টোরেজ নিয়ে কথাবার্তা বললে মেমোরি কেন আসে? আমরা যখন এই যে ধরেন আমাদের হার্ডওয়্যার, সো হার্ডওয়্যারে তো বিট রিপ্রেজেন্ট করি, বা বিটের জায়গায় বাইট রিপ্রেজেন্ট করি, অথবা বাইট থেকে ওয়ার্ড রিপ্রেজেন্ট করি, যেটাই করি না কেন আমাকে সেটাকে একটা ঘরে রাখতে হয়। এই ঘরকে আমরা নাম দিতে পারি কি? ব্লক। কি নাম দিলাম? ব্লক। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতেছেন আপনারা? এই অ্যানোটেট দেখা যাচ্ছে? জি জি অ্যানোটেশন। জি স্যার, জি জি স্যার, স্যার। দেখা যায়। ওকে, সো এটা হলো ফার্স্ট ব্লক 0 ধরেন ইন্ডেক্স, এটা সেকেন্ড ব্লক 1 2 ডট 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 ডট, বিভিন্ন ব্লকস থাকতে পারে। সো মেমোরি যখন নিজে মেইন মেমোরিতে আপনার কিছু কাজ কাম করে, করতে 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 সবসময় তো মেইন মেমোরিতে অ্যাক্সেস আমরা করি না। আপনি বাইরে থেকে কিছু একটা রিকোয়েস্ট করলেন, ধরেন এখান থেকে আপনি ইন্ডেক্স 2 কে বা ইন্ডেক্স 3 কে রিকোয়েস্ট করতেছেন। এইখানে যে ভ্যালুটা আছে, ডিরেক্ট আপনাকে পাঠানো আবার আপনার কাছ থেকে ব্যাক নেওয়ায় অনেক টাইম কনজিউম হতে পারত। সো এটা করার জন্য আমরা কি করে রাখছি? আমরা একটা কাছাকাছি মেমোরি নিয়ে রাখছি। সো কাছাকাছি মেমোরিটার নাম কি? ক্যাশ। ক্যাশ। ক্যাশ মেমোরি কাজ কি? যে এই জিনিসটা বারবার ব্যবহৃত হয়। যেমন আপনি ধরেন বাসা থেকে বের হওয়ার সময় আপনি আপনার রুমের তালাটা মেরে আসেন। সো আপনার চাবি কিন্তু সবসময় খেয়াল করবেন আপনার খুব হাতের কাছে থাকে বের হওয়ার সময়। হয় দরজার সাথেই আপনার কোনো হুক লাগানো আছে, সেখানে আপনি ঝুলায় রাখতেছেন, অথবা আপনি তালার সাথেই চাবিটা লাগায় রাখতেছেন। কিন্তু আপনি চাবি চাইলে কি আপনার আলমারিতে রাখতে পারতেন না?
জি আলমারিটা হচ্ছে আপনার মেইন মেমোরি। আপনি প্রতিদিন 10 বার করে রুম থেকে বের হন আর 10 বার রুমে ঢুকেন। এখন যদি আপনি 10 বারই আলমারি ওপেন করে চাবি রাখেন, আবার বের হওয়ার সময় আলমারি থেকে চাবিটা বের করে নিয়ে বের হন, এটা কি কোনো ফিজিবল অ্যাপ্লিকেশন হবে? জি না, ফিজিবল হতো কোনটা? যদি কাছে থাকতো। যদি কাছে থাকতো। কত কাছে? এই যে আপনি বের হওয়ার সময় দরজায়, ধরেন এই যে আপনার গেট, আপনার দরজার পাশে একটা টেবিল আছে, এই টেবিলে একটা বক্সে আপনি রেখে দিয়েছেন। তাহলে বের হওয়ার সময় বক্স থেকে নিলেন, তালা মারলেন, চলে গেলেন। আবার বাসায় ঢুকলেন, তালা খুলে বাসায় ঢুকলেন, ঘরে ঢুকেই দরজা লক করে চাবিটা এই টেবিলেই রেখে দিলেন। সো আপনি 10 বার গেলেন, 10 বার আসলেন, কাছাকাছি পাইলেন। যখন রাতে ঘুমাইতে যাবেন, লাস্ট বার ঢুকছেন, তখন ওইটা আপনি টেবিল থেকে নিয়ে কোথায় উঠায় রাখলেন? আলমারিতে। আলমারিতে উঠায় রাখলেন লাস্ট মোমেন্টে। তাহলে আপনার কি হবে? আপনার সারা দিনে যেই টাইম নষ্ট হইতো আলমারিতে আসা এবং আলমারি থেকে যাওয়া পর্যন্ত, সব টাইম আপনি বাঁচাই ফেলছেন ওই টেবিলে একটা বক্সের মধ্যে রেখে দিই। সো দ্যাট বক্স ইজ ইয়োর ক্যাশ এন্ড দিস আলমারি ইজ ইয়োর মেইন মেমোরি। সো এই যে অ্যাক্সেস গুলো করা লাগে, সো তাদেরকে আমার অ্যাড্রেস অনুযায়ী অ্যাক্সেস করা লাগে। প্রত্যেক ডেটার অবভিয়াসলি তাদের নিজস্ব অ্যাড্রেস থাকবে, মানে কোথায় সে থাকবে, কোথা থেকে আসতেছে, সেই অ্যাড্রেস গুলোকে অ্যাড্রেসিং করাই আমার বলা হয়ে থাকে অ্যাক্সেসিং। এই অ্যাক্সেস করতে পারাটাই হচ্ছে মেমোরির কাজ। আমরা এই পুরা যত স্লাইডস, এই দুইটা স্লাইডস আছে, এর মধ্যে আমরা কোনো কিছু নিয়ে বেশি একটা পড়াশোনা করতেছি না। আমাদের মেইন ফোকাস এই অ্যাক্সেস করাটা নিয়ে। জাস্ট 15-20 মিনিটও লাগবে না, আই থিঙ্ক 10-15 মিনিটের মধ্যে এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যে গল্পটা আকারে বুঝাইলাম যে মেমোরি এন্ড ক্যাশ, এই গল্পটা কি সবাই ক্লিয়ার কিনা আসলে, যে ক্যাশের প্রয়োজনীয়তাটা কি? এই অ্যানালজিটা ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, গ্রেট। সো লেটস মুভ অন। আমরা একটু হাতে কলমে দেখি কি ঘটে। বিভিন্ন লেভেল আছে, আপনারা জাস্ট এমনি দেখে রাখতে পারেন। মেমোরি হায়ারার্কি, সিপিইউ থেকে যত আপনার ডিসটেন্স বাড়ে তত কিন্তু আপনার অ্যাক্সেস টাইমেও চেঞ্জ আসতে থাকে। লেভেল 1, লেভেল 2 এরকম করে করে বিভিন্ন অ্যাক্সেস। একদম প্রসেসর হচ্ছে সিপিইউ, তারপর এখানে ধরেন আরেকটু ছোট মেমোরি, আরো বড় জায়গায় এরকম করে যাইতে 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 যেতে থাকে। তো সিপিইউর কাছাকাছি যদি ক্যাশ থাকে, তখন এই বড় জিনিস অ্যাক্সেস না করে ছোট জিনিস অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে আপনার দরজা। লেভেল 1 এই যদি আপনার চাবি থেকে থাকে, ভেরি গুড। কিন্তু আলমারিতে চাবি থাকলে অনেক সাইজ বেড়ে যাবে। আলমারিটা বড়, সেখান থেকে খুঁজে বের করতে সময় লাগবে। ক্যাশটা ছোট, আপনার সেখান থেকে খুঁজে বের করতে খুব ইজি হবে। তো বিভিন্ন রকম মেমোরি আছে, ওগুলো অত বেশি থিওরি আমাদের প্রয়োজন নেই আপাতত, যেহেতু এক্সাম কাছে আসছে। যে এই জায়গাটা যেতে চাই, ক্যাশ, এই যে। সো সিপিইউ, কাছাকাছি ক্যাশ, মেইন মেমোরি। স্মল অ্যামাউন্ট অফ ফাস্ট মেমোরি। আমার অ্যামাউন্ট কি টেবিলের উপর যে বক্সটা ছিল অনেক বড়? না স্যার, ছোট। ছোট। ওখানে আমি হয়তো 10টা চাবি রাখতে পারতাম, কিন্তু আলমারিতে হয়তো 1000টা চাবি রাখতে পারবো। সো মেইন মেমোরিটা বড়, কিন্তু অতটা ফাস্ট না। কিন্তু ওই যে টেবিলের উপর যে বক্স আমার ক্যাশ, সেটা ছোট কিন্তু ভেরি 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 ফাস্ট। সো স্মল অ্যামাউন্ট অফ ফাস্ট মেমোরি। সো কোথায় কোথায় থাকবে? অবশ্যই আপনার দরজা এবং আলমারির মাঝামাঝি সিনারিওতে থাকবে। সো সিটস বিটুইন মেইন মেমোরি এন্ড সিপিইউ। সো সেটা সিপিইউ চিপ বা মডিউল যে কোনো জায়গায় থাকতে পারে। অপারেশন কি হয়? যখন আপনার রিকোয়েস্ট করে সিপিইউ কিছু, তখন সে মেমোরি লোকেশনে খুঁজে নিয়ে আসতো। সো যদি ক্যাশেই পেয়ে যায় তাহলে ক্যাশ থেকে নিবে, আর যদি ক্যাশে না থাকে তখন কি হবে? তখন সে আলমারিতে যাবে। হ্যাঁ, আমি বক্সে প্রথমবার যখন সকালে ঘুম থেকে উঠে বেরোতে যাবেন, তখন দেখবে ও আমার তো বক্সে চাবিটা নাই, তাহলে চাবিটা আলমারিতে আছে। আবার রিকোয়েস্ট করবেন মেইন মেমোরিকে, আলমারিকে, সেই মেইন মেমোরি আপনার বক্সে পাঠাবে, আপনি বক্স থেকে সিপিইউ তে নিয়ে যাবেন, দরজা খুলে ফেলবেন। তো খুবই বেসিক কথাবার্তা, সমস্যা নেই। এই ডায়াগ্রাম আসলে দেখাতে যাচ্ছি না এখন, মাথাটা খারাপ হয়ে যাবে। এইটা আমরা দেখি, এইটা আমাদের বোঝা খুবই 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 সহজ। তো এখানে কি আছে? আমাদের ওই যে একটু আগে বলছি, এই যে ঘরগুলো, এই বক্স গুলোকে আমরা বলি ব্লক। সেই ব্লকের লেন্থ থাকতে পারে। এরা লেন্থটা ধরে নিয়েছে কে ওয়ার্ডস। সো কেটা ওয়ার্ডের একটা ব্লক থাকবে।
ক্যাশে যদি কে ওয়ার্ড ব্লক লেন্থ হয় তাহলে সেটার মেমোরি ম্যাপিংও হবে কে ওয়ার্ডস দ্বারাই, সেম, একদম সেম জিনিস অবশ্যই, বিকজ আপনার আলমারি চেঞ্জ হইতে পারে, টেবিলের উপর রাখা বক্স চেঞ্জ হইতে পারে, কিন্তু আলমারিতে রাখা চাবি কিন্তু টেবিলের উপর রাখা বক্সে যে চাবি, সেই চাবি দুইটা কি কখনো চেঞ্জ হবে? না স্যার। কখনোই চেঞ্জ হবে না। সো এখানে আমার কে ওয়ার্ডস, এখানেও আমার কে ওয়ার্ডস এর ব্লক। সো মেইন মেমরি অবশ্যই অনেক বড়। সো দেখা যাচ্ছে 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n সাইজে যদি হয়ে থাকে তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কেউ কি বলতে পারবেন -1 কেন? কারণ 0 থেকে শুরু হচ্ছে। ভেরি গুড, 0 থেকে শুরু হয়েছে তাই। যদি 1 থেকে শুরু হতো তাহলে 2 টু দি পাওয়ার n হইতো। সো যেহেতু 1 থেকে শুরু হয়নি, 0 থেকে শুরু হয়েছে, তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর ক্যাশ যদি হয় সি টা, তাহলে 0 থেকে শুরু হয়ে অবশ্যই সি মাইনাস 1 পর্যন্ত। খুব বেসিক আইডিয়া। নেক্সট ফিগারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবেন সবাই। ম্যাপিং। সো ওই যে অ্যাক্সেসিং বললাম, অ্যাক্সেস করতে আমার কি করা লাগবে? ম্যাপ করা লাগবে। মেমোরি ম্যাপ টু ওয়ান লোকেশন ইন ক্যাশ, সেটা কি বলতেছে? ব্লক অ্যাড্রেস মড। তার আগে একটু আমি আপনাদের কাছে শিওর হয়ে নিতে যে আপনারা মডিউলাস বোঝেন তো? জি স্যার। 10 ডিভাইডেড বাই 2 কত হবে? 5। কিন্তু 10 মডিউলাস 2 কত হবে? 2। হ্যাঁ, 0 স্যার 0 জি স্যার। রিমাইন্ডার 0। এক্স্যাক্টলি। সো এই যে 10, এখানে 2, এইখানে 5, 10 বাই 0। সবাই দেখেন, সবাই যারা যারা আছেন, যারা যারা নাই তারাও দেখেন। এই যে আমার রিমাইন্ডার, সেটা আসে যখন আপনি পার্সেন্টেজ অর্থাৎ মডিউলাস করেন। আর এই যে কোশেন্ট, সেটা আসে আপনি যখন ডিভাইড করেন। এই জিনিসটা পারলে এই আপনার মেমোরি ক্লিয়ার, আপনার আর কিছুই পারা লাগবে না। আপনি যদি এইটা পারেন, শেষ, সব ক্লিয়ার। যখন মড বলতেছি, আমাদের ফোকাস কিন্তু কোশেন্টে না, ফোকাস কোথাতে? রিমাইন্ডারে। রিমাইন্ডারে। গুড। তাহলে সবাইকে টেস্ট করি। তাহলে 12 মডিউলাস যদি 5 বলি কত পাবো? 2। কেন? ভার্সেস 2। আমার 2 বার যায় 10, আমার রিমাইন্ডার থাকে 2। যদি 13 মডিউলাস 5 বলতাম তাহলে রিমাইন্ডার হতো 3। যদি 15 মডিউলাস 5 বলতাম রিমাইন্ডার হতো কি 5? 0। 0। ভেরি গুড। এই তো, তাহলে আপনারা পারেন, কোনো টেনশন নাই। ফিগারের দিক তাকাই। মেইন মেমোরিতে যে অ্যাড্রেস দেখেন তো, আমার লাস্ট 3টা বিট কত আছে? এটাতে 001। এই ফিগারেও দেখেন লাস্ট 3টা বিট কত আছে? 001। আরো একটা জায়গায় দেখতেছি লাস্ট 3টা বিটও 001 আছে। আমার ক্যাশকে বলা হয়েছে 8টা ব্লকের। তাহলে 8টা ব্লক আসলে মানে কি? 2 টু দি পাওয়ার কত? 3। সো আমার এই যতগুলো এখানে মেমোরি আছে, এটা ডিরেক্ট ম্যাপ, আমরা কিন্তু ডিরেক্ট ম্যাপিং করতেছি। প্রত্যেকটার কয়টা রাইট মোস্ট বিট নিয়ে চিন্তা করব? 3টা। 3টা। সো এই দেখেন 001, 001, ওই যে আরেকজন আছে 001, এন্ড এই যে আরেকজন 001। এই চারজনই লাস্ট 3 বিটে সেম না? জি স্যার। এই চারজনকেই তাই আমরা কোথায় ম্যাপ করে রাখছি? ক্যাশের 001 অর্থাৎ সেকেন্ড স্লটে ম্যাপ করে রাখছি। আমি সব মুছে দিচ্ছি, আপনারা আমাকে বলেন 11101 এইখানকার কোন কোন মেমোরির সাথে মিলবে? অ্যাড্রেসের সাথে 101 এর সাথে। 101 আছে যেখানে যেখানে 00101, 01101, 10101, 11101। কেন লাস্ট 3টা বিট নিয়ে কেন চিন্তা? কারণ আমার জায়গা আছে 8টা। 8টা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। সো 2 এর মাথায় যত পাওয়ার সেটা নিয়েই আমার চিন্তা। সবাই ম্যাপ হয়েছে কোথায়? 101 এ যে ডিরেক্টলি ম্যাপ হয়ে গেছে। যদি এখানে এমন থাকতো 00111, 10111, 11111, এই তিনটা কোথায় ম্যাপ হইতো? 111। এই লাস্ট বিটটাতে।
111 সো আমার এখানে 1 থেকে 100টা থাকুক 1000টা থাকুক 1 লাখটা থাকুক সবাইকেই আমরা 3 বিট লাস্ট 3 বিট যদি মিলাই ম্যাপ করতে চাই কোথায় ম্যাপ করতে পারবো এই ক্যাশটাতে ম্যাপ করে রাখতে পারবো এই ধরনের ম্যাপিং কে নাম দেওয়া হয়েছে কি ডিরেক্ট এর আমরা বিট আকারে বুঝলাম আমরা একটু ম্যাথ আকারে বুঝবো একটু পরে দেখতেছি আমি একটা ম্যাথ করাই দিচ্ছি সমস্যা নেই এইটা দেখে একদম পারফেক্টলি বুঝতে পারবো এই স্ক্রিন দেখা যাচ্ছে অ্যাসোসিয়েটিভিটি এক্সাম্পল জি স্যার আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি আমাকে ক্যাশে কয়টা ব্লক দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 সো আমার ব্লক সাইজ অফ ক্যাশ ইজ 8 8 মানে কত 2 টু দি পাওয়ার 3 ওইটুকু একটু মাথায় রাখি আপাতত ওটা নিয়ে সমস্যা নেই কিছু প্রশ্ন করেছে এরা কি প্রশ্ন করছে এরা প্রশ্ন করছে হোয়ার ডাজ ওয়ার্ড 12 ফ্রম মেমোরি গো এতক্ষণ আমরা বাইনারিতে দেখতেছিলাম প্রশ্ন কিন্তু ডেসিমালেও আসতে পারে কোনো সমস্যা নেই সো ওইটা যদি আসে থাকে তখন আমরা ওই যে ভাগ করার কাজে চলে যাব আমার কাছে চাইছে 12 সো আমি একটু হোয়াইট বোর্ডে যাই তাহলে ভালো হবে আপনাদের জন্য ওকে সো আমার কাছে চাইছে 12 আমার জায়গা কয়টা আছে স্যার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 আমার কয়টা জায়গা আছে 8টা 0 থেকে 7 পর্যন্ত তো আমি যদি ডিরেক্ট ম্যাপ করতে চাই ডিরেক্ট আমার কাছে অনেক রাস্তা আছে মেমোরিতে কিন্তু আমি এখান থেকে এই যে 12 যিনি আছে তাকে আমি ডিরেক্টলি ওখানে পাঠাতে যাই স্যার 12 কে যে বসাবো আমার এখানে 12 তো নাই আছে এই 0 থেকে 7 পর্যন্ত তাহলে 12 কে কোথায় বসাবো এটাই একটা প্রশ্ন না জি স্যার তাহলে 12 কে কোথায় বসানো যায় 12 কে দেখি মডিউলাস করে দেই একটু কত দিয়ে মড করব বলেন তো 8 কেন 8টা আছেই আমার 8টা ঘর তাহলে মড করার পর যেই রিমাইন্ডার পাবো সেটাই তো আমি বসাই দিতে পারি বলেন 12 কে যদি 8 দিয়ে মড করি কত পাবো 4 ভেরি গুড আমি ইজিলি এখানে 4 পেয়ে গেলাম এই 4 হবে আমার 0 নো 1 নো 2 নো 3 নো এইখানটা হবে আমার 4 আমার 12 ডাইরেক্টলি ম্যাপ হয়ে যায় বসবে ক্যাশের কোথায় পরে যদি 16 বলতাম ম্যাপ করে দিতে কোথায় বসাতাম 0 তে যদি 17 1 এ যদি বলতাম 32 0 তে ভেরি গুড যদি বলতাম 39 7 এ ভেরি গুড কিভাবে স্যার আবার দেখি 39 8 দিয়ে ভাগ করতে হবে তাহলে 8 4 যা 32 আমার রিমাইন্ডার কত 7 কোনো কঠিন কিছু আছে এই ডাইরেক্ট ম্যাপিং এ না স্যার সবাই ক্লিয়ার হলে ফিগারটা দেখি চলেন আসলে ক্লিয়ার কিনা আসছি একটু একটা মিনিট পরে কোশ্চেন নিচ্ছি সো এই যে ফিগার আপনি এই ফিগারটা যখন দেখতেছেন আমার 12 কিন্তু এসে 4 এ ম্যাপ হয়ে গেছে কিভাবে হলো এই যে 12 মোড 4 করছি 8 করছি করলে আমি 4 পেয়ে গেছি জি কে কোশ্চেন করছিলেন স্যার রিমাইন্ডার যদি 7 এর বেশি হয় তাহলে কোথায় বসাবো কখনোই পসিবল না রিমাইন্ডার ভেরি গুড কোশ্চেন স্যার খুব সুন্দর কোশ্চেন করছেন আমার মড যা দিয়ে করা হয় যে ভ্যালুটা দিয়ে করা হয় কখনোই রিমাইন্ডারের ভ্যালু 0 থেকে ওই ভ্যালুর এক কমের বাইরে পসিবল না কখনোই পসিবল না তাই না দেখেন তো আপনি ট্রাই করেন যত বড় নাম্বারই দেন না কেন ধরেন 166 8 দিয়ে ভাগ করেন সো 8 2 যা ধরেন 16 আর এখানে আসলো 6 সো আর কিছু নাই অর্থাৎ 0 0 কত আসছে রিমাইন্ডার 6 0 থেকে 7 এর মধ্যে পড়ছে জি
আপনি যদি 166 নিতেন তাও এরকম হবে, 1666 এরকম আরো নিতে থাকেন, ইনফিনিটি পর্যন্ত নিতে থাকেন, কখনোই রিমাইন্ডারের ভ্যালু 0 থেকে 7-এর বাইরে যাবে না। যাবে না। গুড কোশ্চেন, থ্যাংক ইউ। এই ডিরেক্ট ম্যাপিং এ কোনো সমস্যা ছিল না। তো ডিরেক্ট ম্যাপিং করাটা একটু কষ্টসাধ্য, তাই না? কারণ অনেকগুলো ঘর বারবার আসতেছে, ধরেন 4-এ আসলাম, আবার 1-এ যাব, 2-এ যাব, 3-এ যাব। তো অনেকগুলো ঘরকে তারা না ধরে তারা চাইলো কি, আমরা সেট ধরে নিতে চাই, যেমন গ্রুপ ধরে নিতে চাই। ধরেন সি আর ডি তে টোটাল স্টুডেন্ট আছেন আপনারা ধরেন 45 90 জন। তো আমরা ডিরেক্ট ম্যাপিং করলে করতে হতো কি, ধরেন সি এর রোল 1 এর জন্য একটা টিচার, সি এর রোল 2 এর জন্য দুইটা টিচার, ডি এর 1 এর জন্য একটা, ডি এর 2 এর জন্য আরেকটা, এরকম করে করে আপনাদেরকে যদি ডিরেক্ট ম্যাপিং করে পড়ানো হতো ইউএপি তে, কয়টা টিচার লাগতো 90 জনের জন্য স্যার? ওইরকম কাছাকাছি 90টা টিচার লেগে যেত নাকি? বা এক টিচার যদি 2 জনকে পড়াতো তাহলে 45টা টিচার লেগে থাকতো। এটা কি ফিজিবল? নাকি আপনাদেরকে যদি সেট করে দেওয়া যায়, গ্রুপ করে দেওয়া যায়, সেটা ফিজিবল? গ্রুপ করে দেওয়া যায়। এই জন্য দেখা গেল 90 জন তো এক রুমে বসাতে পারি না, আমাদের রুমে ক্যাপাসিটি আছে 50, তাই আমি 90 কে 2 ভাগ করে ফেললাম, 45 কে পাঠাইলাম 3 টু সি তে, বাকি 45 কে পাঠাইলাম 3 টু ডি তে। তাহলে এখন আমার কি হয়ে গেল, দুটো সেট হয়ে গেল। নাও উই হ্যাভ সেটস, অর্থাৎ আমার সেট আছে, একটা সেট 3 টু সি আর একটা সেট 3 টু ডি। উই স্টিল ক্যান ম্যাপ, আমরা এখনো ম্যাপ করব। তাহলে কে 3 টু সি তে যাবে আর কে 3 টু ডি তে যাবে, এটা ডিপেন্ড করবে তার স্টুডেন্ট আইডির উপর। স্টুডেন্ট আইডি এত থেকে এত যদি হয় তাহলে 3 টু সি, স্টুডেন্ট আইডি এত থেকে এত যদি হয় তাহলে 3 টু ডি, যদি তাতেও না ধরে তারপর 3 টু ই, 3 টু এফ, এরকম করে চলতে থাকতো। সো এরা তো আর স্টুডেন্ট আইডি বা কোনো আইডি দিয়ে করবে না, এরা কি করবে, সিমিলার ওয়েতে মডিউলাস করবে। এরা মডিউলাস করে যে রিমাইন্ডার পাবে, রিমাইন্ডারের ভ্যালু অনুযায়ী পাঠায় দিবে। তো যদি আমার সেট থাকতো 2টা, তাহলে আমার হয় রিমাইন্ডারে ভ্যালু আসতো 0, না হয় আসতো 1। 0 আসলে একটাতে বসাতাম, 1 আসলে আরেকটাতে বসাতাম। যদি আমার সেট হতো 4টা, তাহলে আমার রিমাইন্ডারের ভ্যালু থাকতো 4টা, 0 1 2 3। যদি 8টা হইতো তাহলে 7 পর্যন্ত, যদি 16টা হইতো তাহলে 15 পর্যন্ত, যদি 124টা হতো কত দূর থাকতো, 123। 0 থেকে 123 পর্যন্ত। সো এটাই আমার সেট করে ফেলা। সো চলেন আমি আবার আপনাদের ফিগার হোয়াইট বোর্ডে যে পুরোটা আবার সুন্দর করে বুঝাই দিই। সেটের নাম আছে, আমরা সেট গুলোকে বলি 2-ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, অথবা 4-ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, অথবা 8-ওয়ে, অথবা 16-ওয়ে, এরকম করে করে 2 টু দি পাওয়ার n ওয়ে অ্যাসোসিয়েটিভ সেট। সো 2-ওয়ে সেট মানে কি, আপনার যতগুলো ঘর আছে সেখান থেকে প্রথম 2 জন নিয়ে একটা সেট, পরের 2 জন নিয়ে আরেকটা সেট, তারপরের 2 জন নিয়ে আরেকটা সেট, তারপরের 2 জন নিয়ে আরেকটা সেট। সো যদি আমার টোটাল থাকতোই 8টা, 0 1 2 3 4 5 6 7 8, একটা বেশি এঁকে ফেলছি, 0 1 2 3 4 5 6 7। এখানে আমার ব্লক আছে কয়টা স্যার? 8টা। যদি আমি এখানে 2-ওয়ে সেট বসাইতে যাই, 4টা গ্রুপে তো তাহলে আমার 8 থেকে কয়টা চলে আসবে? 4। 8/2 4। কিভাবে স্যার? এই যে 0 1 হবে সেট 0, 2 3 হবে সেট 1, 4 5 হবে সেট 2, আর 6 7 হবে কত আমার সেট 3। তাহলে একটু আগে আমরা দেখতেছিলাম 12 কে মড করতেছিলাম কত দিয়ে স্যার? 8 দিয়ে। 4 পাইছিলাম, 4-এ বসাই দিছিলাম। কিন্তু এখন কি আমি 8 দিয়ে মড করতে পারবো? 4 দিয়ে দিই। কারণ কি আমার 8টা সেট আছে, 8টা সেট না। কিন্তু এখানে নাই। সেট আছে কয়টা? 4টা। অর্থাৎ আমি 8 দিয়ে মড না করে কত দিয়ে 4টা। মড করব? 4 দিয়ে। ভেরি গুড। তাহলে 4 দিয়ে মড করলে কত পেয়ে যাই? 0। তাহলে এবার 12 বসবে এই দুইটা ঘরের যে কোনো একটা ঘর, এই সেটে বসবে। মানে 3 টু সি তে বসবে। সে 3 টু সি তে যে ফার্স্ট বেঞ্চেও বসতে পারে, লাস্ট বেঞ্চেও বসতে পারে। সো আপনারা সেই পরীক্ষার টাইমে চেষ্টা করেন লাস্ট বেঞ্চে বসার।
কিন্তু এখন আর ফাইনালে সেটা করা যাচ্ছে না বেচারা। আপনাদের ইয়ে মেইন বিল্ডিং এ এক্সাম পড়ে কখনো? মাঝে মাঝে পড়ছিল আচ্ছা, মেইন স্যার বিল্ডিং এ লাস্টের দিন পরে লাস্টের দিন পড়ে না তো? মেইন বিল্ডিং এর এক্সামের দিন ওই যে ধরেন এক বেঞ্চে যখন 3 জন থাকে, আমার মায়া লাগে মাঝখানের জনের জন্য, বুঝছেন? তার ডানেও কেউ নাই, বায়েও কেউ নাই, ইভেন বহুত দূরে আরেক বেঞ্চে যে আরেকটা ফ্রেন্ড আছে, বেচারা কিছুই করতে পারে না, সামনেও কথা বলা যায় না, পিছনেও কথা বলা যায় না, ইনাদের জন্য খারাপ লাগে। কিন্তু এই দুইজন আবার হেভি সুবিধায় থাকে, বুঝছেন? ইনি ইনারটা দেখে, ইনিও ইনারটা দেখে। আল্লাহ, আপনারা যে কি করছেন পরীক্ষার হলগুলোতে, খোদা মাফ চাই। স্যার একটু দেখি তো কি আর হবে বলেন। দেখে তো ঠিক আছে, এই যে যে কয়টা এক্সপেল হইলো স্যার, তারপর ওই দিন ওই যে আমার সাথে যে বেয়াদবি করলো একটা, তারপর স্যার ওটা কি আরেক, এক্সপেল হয়েছিল? ওটার পরে কাহিনী কি হইলো স্যার? সেও তো পরে পরীক্ষাও দিল, পরে না, আমরা কিছুই কিছু দিল না। বলি না তো, আমি তো মাফ করে দিলাম তারে। তারে আমি জাস্ট রিপোর্ট করলে তার 2 সেমিস্টার ক্যান্সেল হয়ে যেত। তা ভাবলাম থাক, 4-1 পরে এখন সেমিস্টার ক্যান্সেল হওয়াটা তার জন্য খারাপ। বেচারা নিজের ভুলটা বুঝুক, এটাই আমরা দোয়া করি। এক্সপেল তো মনে হয় এবার 7-8 জন অলরেডি হয়ে গেছে। সেদিন প্লাবনই 3 জনটা ধরছে একা। আরো বেশি হ্যাঁ, মনে হয়। প্লাবন আমাদের ক্লাসে স্যার। আমাদের কাছে আমন ভাইয়া করে নেই, ধরছে হচ্ছে প্রথম ম্যাডাম ছিল, ফাবিহা ম্যাম চমৎকার চক্ষু স্যার। হ্যাঁ, ওই পরের দিন আবার ফাবলিয়া ম্যাম ধরলো। জিনিস হচ্ছে আপনারা ফ্রেন্ডদের থেকে তো অবশ্যই শুনবেন, এটা নিয়ে কেউ নিষেধ করতেছে না। হ্যাঁ দোস্ত, এটার অ্যান্সার কি? এটা কোনো ক্রাইম না স্যার, দিস ইজ ওকে, দিস ইজ ওকে। একবার দুইবার ওকে, হ্যাঁ 10 বার করবো তা ঠিক না, বাট হ্যাঁ দোস্ত এটার অ্যান্সার কি, ইট ইজ ফাইন। বাট কোনটা ফাইন না? আপনি একটা চিরকুট নিয়ে লিখে আনছেন, সেটা আবার নিজের খাতার সাথে স্ট্যাপেল করতেছেন, করে এখান থেকে আবার ছিঁড়ছে, বুঝছেন? এত বোকা, এই সাইড দিয়ে ছিঁড়ছে। আচ্ছা, তাই সেটা কি একটা টিচার দেখলে বুঝবে না? সেটা ছিঁড়ছে, উপরে আবার প্লাবন এক্সাম নিচ্ছে, আসমা এক্সাম নিচ্ছে, উপরে সাইন সাদিয়া জাহাঙ্গীর সাফা। কিরে ভাই, এত বোকামি করলে তো আসলে কিছু বলার নেই। এগুলো উচিত না। দিস ইজ ক্রাইম, দিস ইজ রং। এটা করা উচিত না। হ্যাঁ, আমার ফ্রেন্ড থেকে আমি শুনতেই পারি, আমি দোস্ত এটার অ্যান্সারটা কি একটু বলতো। দিস ইজ ফাইন, একবার দুইবার ইট ইজ ফাইন। দেখবেন একবার দুইবার বললে আপনার টিচাররা আপনাকে কিছু বলে না, আপনার টিচার থার্ড টাইম থেকে বলা শুরু করবে, আচ্ছা অনেক তো দেখছেন, এবার একটু নিজের খাতায় নিজে লেখেন। কেন করা হয়? বিকজ ওই যে যে পড়ে যায় নাই আর যে পড়ে গেছে, দুইজনের মধ্যে তো একটু ডিফারেন্স থাকার দরকার। হ্যাঁ, ইনি 80 পাক, আরেকজন 75 পাক, সমস্যা নাই আমার, বাট যিনি পড়ছে তিনি কিন্তু 80-র জায়গায় 70 এক্সপেক্ট করেন না, আর যিনি পড়েন নাই তিনিও 70-এর জায়গায় 80 এক্সপেক্ট করা আসলে উচিত না। যে যতটুকু করছেন সে ততটুক অবশ্যই ডিজার্ভ করেন। এইটুকের কারণেই টিচাররা একটু দেখে যে আসলে কেউ যাতে অন্যায় ভাবে না করে। এটাকে আমিও বলতেছি যে এটা অন্যায় না, ফ্রেন্ডের কাছ থেকে অ্যান্সার জিজ্ঞেস করাই যেতে পারে। দোস্ত এটা মিলছে দেখতো, অ্যান্সার কি 10 আসছে কিনা, ইটস ফাইন। আচ্ছা, আপনি ফ্রেন্ডের খাতা নিয়ে লেখা শুরু করে দিয়েছেন, আপনার খাতা আপনার ফ্রেন্ড লিখতেছে, এটা কি ঠিক? কমপ্লিটলি রং। সো এই এই জায়গাগুলো একটু ঠিক থাকলে এটা আসলে সমস্যা ছিল না। আই বিলিভ আপনারা এগুলো কেউই এই ধরনের কাজ করেন না। আমি আপনাদের ক্লাস নিছি, আই নো ইউ পিপল, বাট যারা করতেছে দিস ইজ ভেরি 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 স্যাড। এনিওয়েজ, হোপফুলি সবার এক্সামটা শেষ ভালো মতোই শেষ হবে, নতুন সেমিস্টার আবার ভালো মতো শুরু হবে। সো আমরা একটু ফিরে আসি, আর 2-3 মিনিট কথা বললেই শেষ। 2A যখন হইছে তখন আমার 8টা ঘর থাকলে কত দিয়ে মড করছি? 4 দিয়ে, 2 কমে গেছিল। আমাকে আপনারা বলেন, যদি 4A বলতাম স্যার, চারটা মিলে একটা হইতো। এই 4-এর জায়গায় কত দিয়ে ভাগ করব? 2 আসতো 2। কিভাবে? এই যে আবার ফিগার দিয়ে দেখি, 1 2 3 4 5 6 7 8 হইছে না? 8টা 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা। সো যখন ডিরেক্ট বলছি তখন আমার 8টাই সেট, 8টাই ঘর, কোনো সমস্যা নেই। 2A বলছি, 2টা 2টা করে ঘর। আর যদি 4A বলি, চারটা মিলে একটা ঘর। 4টা। এখন কে ক্লাসে জয়েন করতেছে? তাসনিয়া কবির, মাথায় একটা বাড়ি মারেন ওনার। ওকে, তাসনিয়া কবির কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। কোত্থেকে আসলেন এতক্ষণ পর স্যার? স্যার
স্যার আমি এনিওয়েজ একটু বিজি ছিলাম। সমস্যা নেই ফ্রেন্ডদের থেকে শুনে নিন, আমরা অনেক কিছু আলোচনা করছি। ওকে, আচ্ছা ঠিক কোথায় কি আছে। যেন বলতেছিলাম স্যার? স্যার 4 ওয়ে আছে ঘর 0 1 2 3 4 5 6 7, তাহলে আছে টোটাল 8টা। বলছি একটা রাস্তায় থাকবে 4 জন করে, তাহলে টোটাল কয়টা পাবো? এই যে পাইলাম 4 জনকে নিয়ে প্রথম সেট, আর পরের 4 জনকে নিয়ে পাইলাম দ্বিতীয় সেট। আছেই কয়টা সেট এখন তাইলে আমার? দুইটা। সো 12 mod 2 কত পাবো? 0। এনি ইভেন নাম্বার 2 দিয়ে মড করলে 0ই পাবো। সো 12 তখন এই 4টা ঘরের যে কোনো একটাতে এসে বসবে। কোথায় এসে বসবে এটা খুব অ্যাডভান্স পড়াশোনা, ওটা ট্যাগের বিষয় আছে, ইনডেক্সের বিষয় আছে, ওটা আমরা দেখতেছি না। জাস্ট এইটুকু আপনাদের বুঝাই দিতে হবে। জি স্যার, আমরা যদি 2a করি সেট 0 তে আসবে 12। 13 কোথায় আসতো? 1 কেন? স্যার কেন 13 1 আছে? কারণ 13 mod 2 কত হবে? 1 তাই সেট 1 এ আসবে, অর্থাৎ 4 5 6 7 এর যে কোনো একটাতেই 13 বসতে পারতো। ওই কোনটাতে বসবে সেটার পড়াশোনা আমরা দেখতেছি না, একটু অ্যাডভান্সড টপিকটা। বাট এই যে সেট 1 এ আসবে এইটুক ক্লিয়ার কিনা? স্যার অলওয়েজ কে 8 এর উপরে কাউন্ট হয় কি ওই যে টোটাল সেগমেন্ট অলওয়েজ 2 এর পাওয়ার পাবেন, 8 পাইতে পারেন, 16 পাইতে পারেন, 32 পাইতে পারেন, 128 পাইতে পারেন, 256 পাইতে পারেন, 1024 পাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই কিসের পাওয়ার পাবেন? 2 to the power n। 2 to the power n। সো 2 ওয়ে হইতে পারে, 4 ওয়ে হইতে পারে, 8 ওয়ে হইতে পারে, 16 ওয়ে হইতে পারে, কিন্তু কোনো 10 ওয়ে হওয়া আর কি মানে হ্যাঁ পসিবল, ফিজিক্যালি পসিবল, বাট থিওরিটিক্যালি ভেরি ডাম্ব। সো সেম এই প্রশ্নের অ্যান্সার দেন সবাই। এবার সবাই উত্তর দিবেন। 1 2 3, আমার ড্রয়িং খারাপ এর জন্য দুঃখিত। 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ক্যাশের সাইজ কত ব্লক আমার? 50 16 ভাই, 16 হ্যাঁ, 0 থেকে 15। গুড। বলেন ডিরেক্ট ম্যাপ 14 কোথায় বসবে? স্যার ওই যে 15 এক ঘর আগে 14 ভেরি গুড। 14 mod 16 কতই পাবো স্যার? 14ই পাবো। তো এখানে ডিরেক্ট চলে গেল। হ্যাঁ, কিন্তু যদি বলি 32 তখন সে কোথায় বসবে? 0 তে বসবে। তো 30 বসলো এখানে। যদি বলতাম 33 বসতো এইখানে। ডিরেক্ট ম্যাপ, কোনো সমস্যা নেই। গুড, এটা ক্লিয়ার। রাবার কই? রাবার 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 রাবার। ওকে, মুছে ফেলি। এবার আর ডিরেক্ট ম্যাপ করব না স্যার, এবার করব কি ম্যাপ? এবার করব 2a ম্যাপ। সেম প্রশ্ন, প্রথমে বসাবেন 14, পরে বসাবেন 32, পরে বসাবেন 33। 2a ম্যাপিং করছি। উত্তর দেন, উত্তর দিবেন। দাঁড়ান, কে উত্তর দিবেন? 3 to C এর কে আছেন? নাইমুর আছেন? নাইমুল ঘুমাচ্ছে। মুজাহিদ ঘুমাচ্ছে। ত্রিদীপ ইনিও ঘুমাচ্ছেন। নিশাত জি স্যার। বলেন 14। তার আগে বলেন সেট আছে কয়টা? 8টা। স্যার 8 পর্যন্ত। ভেরি গুড। 16/2 8, 16/2 8টা সেট আছে আমার। তাহলে 0 থেকে 7 পর্যন্ত সেট আছে। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2 3 4 5 6 7। হ্যাঁ, নিশাত বলেন 14 কোথায় যাবে? কয় নাম্বার আছে? 14 মডুলাস কত করব স্যার? আগে করছিলাম 16, এখন কি 16 করব মড? 8 তাহলে 14 ডিভাইডেড বাই 8 কত হয়? 6। 0 1 2 3 4 5 6। তো এই যে 14 যে বসবে এই ঘর। আর 6 নাম্বার সেটে বসার কথা না? সেটে বসে। ও সরি, হ্যাঁ সেট
6 নাম্বার সেট, এই যে 6 এই সেটে 14 যে বসবে এই সেটের যে কোনো একটা হয় এখানে নয় এখানে। গুড। এরপর বলেন 32 0 নাম্বার ও 0 নাম্বার সেটে, অর্থাৎ এই প্রথম দুইজনের যে কোনো একটা। আর তাহলে 33 1 নাম্বার সেট, এই 3 বা 4 এর যে কোনো একটাতে যে সে বসে পড়বে, সেট 1। এই তো আপনারা বুঝে গেছেন। এইবার একটু অন্যদের থেকে অ্যানসার নিতে চাই। স্যার আমি একটা আবার কোশ্চেন ক্লিয়ার ছিল। করে আবার ড্রয়িং করে তারপর নিব একটু। আমি কয়েকজনকে একটু খুঁজে আসি, এটা পরে পরীক্ষার পরে কান্নাকাটি করবে। দশ, 11, 12, 13, 14, 15। Sifu contra el Tiris. ওকে, কে আছেন? ফাহামি কি খবর? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। এক্সাম কেমন হইলো? এই স্যার ঢেউয়ের মতো স্যার। কোপাইছে স্যার। কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়। কোপাইলে তো ভালোই। বুঝতে পারছি। ফাহামি বলেন, এখানে আমার 0 থেকে 15 পর্যন্ত আছে, হ্যাঁ? আরে দূর। 0 থেকে 15 পর্যন্ত আছে। আমরা ডিরেক্ট ম্যাপ করতে পারছিলাম, 2 ওয়েও ম্যাপও করছি। ফাহামি আমাকে একটু বলবেন, যদি 4 ওয়ে ম্যাপ করা হয় তখন যদি আমি 14 কে এখানে ইনক্লুড করতে চাই তাহলে 14 মডিউলাস কত দিব স্যার? 4 ওয়ে ম্যাপিং 14 মডিউলাস 4 দিব। কেন 4 দিলাম স্যার? কারণ হচ্ছে 4টা আছে, কারণ 16 ডিভাইড বাই 4 ইজ 4। ভেরি গুড। তাহলে আমার সেট কয়টা আছে ফাহামি? 4টা। 4টা আছে। এই যে এই প্রথম 4 জন নিয়ে সেট 0, পরের 4 জন নিয়ে সেট 1, পরের 4 জন নিয়ে সেট 2 এন্ড ফাইনালি লাস্টের 4 জন নিয়ে সেট 3। ফাহামি কোন সেটে যাবে? স্যার এটা যাবে হচ্ছে 14 2 সেট 2। ভেরি গুড শাবাশ। এই তো ভেরি গুড। থ্যাংক ইউ ফাহামি। নাও লেটস মুভ অন টু সামওয়ান এলস। ডি থেকে বললেন, সি থেকে বলেন কেউ। সি থেকে কে আছে? সোমা আছেন? জি স্যার আছি। কি খবর সোমা? স্যার ভালো। ওকে, বলেন সোমা। এই 14 না হয়ে যদি 31 হইতো, কোথায় যাবে? 4 ওয়ে সেট অ্যাসোসিয়েটেড 31। সোমা 3 নাম্বার সেটে যাবে। কিভাবে হলো? স্যার ওই যে মড করলে 3 হবে। 31 mod 4 3 আসে কি? হ্যাঁ, ভেরি গুড। কারণ 4 7 যা 28। ভেরি গুড সোমা। সো এই থার্ড সেটে চলে যাবে। তাহলে সবাই ক্লিয়ার হইলাম? ডিরেক্ট করলে প্রত্যেকটা ঘরই আমার একটা করে সেট, 2 ওয়ে করলে অর্ধেক হয়ে যাবে, 4 ওয়ে করলে তার অর্ধেক হয়ে যাবে। যদি 8 এ হইতো তাহলে এখানে সেট থাকতো কয়টা? দুইটা স্যার। 0 থেকে 7 একটা সেট, আর 8 থেকে 15 আরেকটা। স্যার শেষ। এইবার আমাদের পড়া শেষ, এবার আপনাদের কোশ্চেনগুলো। স্যার জি স্যার, আপনি এখানে সেটগুলা 0 1 2 3 দিবেন না? জি। তো যখন প্রথমটা 14 mod 4 দিলেন, তো ওটা তো 0 1 1 এ যাওয়ার কথা না? 0 1 বলতে সেট 0 1 এই জায়গায় যাবেন, আপনি তো 2 তে পাঠাইছেন, তাহলে 0টাকে আপনি 1 ধরছেন না 0 ধরে দেন কাউন্ট করছেন স্যার? আপনার প্রশ্ন বুঝিনি স্যার। আমি একটু ক্লিয়ার আমি বুঝতে পারছি স্যার। মানে ও বলতেছে যদি আপনার 2 হয় রিমাইন্ডারের ভ্যালু,
তাহলে সেক্ষেত্রে আপনি 2 এর ভ্যালুটা সেটের পরে ডাইরেক্ট ইউজ করছেন নাকি 0 থেকে কাউন্ট করে দুইটা ঘর গেছেন এটা জিজ্ঞেস না না না, করছি। 2 মানে সেট 2 তে যাবে। আমার রিমাইন্ডারে তো 0ও আসতে পারে, 1ও আসতে পারে, 2ও আসতে পারে। স্যার এই ক্ষেত্রে ডাইরেক্ট আপনার 0 তে যাচ্ছে, এই তো? মানে যেই মানটা আসবে সেই মানটা যাচ্ছে, এই তো? আমার কতজন एग्जांपल ছিল? 14 মডিউলাস 4 কত পাইছি? 2 ছিল স্যার। 2। আমার সেট কি কি আছে? 0 1 2 3। আমার ভ্যালু আসছে কত? 2। ডাইরেক্ট চলে যাবে কত নাম্বার সেটে? 2 তে যাবে। 2, হ্যাঁ, থার্ড সেট নাম্বার 2। ও আচ্ছা আচ্ছা। ওর যে ভ্যালু সেটাই। হ্যাঁ, যদি 14 না হয়ে হতো 12 মড 4 কত পাইতাম? 0 স্যার। 0 কোন সেটে যাবে? 0। মানে এই ক্ষেত্রে ডাইরেক্ট যাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, 13/4 1। আর যদি 15 মড 4 হইতো, ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। গুড, এই তো গুড অবজারভেশন, ভালো। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক। আমরা যেটা ইনডেপথ যেটা দেখি নাই, সে ওই যে ওই সেটের মধ্যে যে কোন ঘরে যাবে সেটা দেখি নাই, ওটা দেখছি না, ওটা আরেকটু অ্যাডভান্সড কনসেপ্ট। বাট কোন সেটে যাবে সেটা দেখে রাখতেছি। হ্যাঁ, কে স্যার যেন যারে মড করতেছেন ওইটা কিসের ভ্যালু? কোনটা স্যার? মানে 14 12 13 ওই এইটা যে ভ্যালুটা কি দিয়ে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, বলা থাকবে যে এই মেমোরির এত নাম্বার অ্যাড্রেস কোথায় ম্যাপ হবে। সো যদি বলে দি মেমোরি 14 নাম্বার, মানে অ্যাড্রেস 14 কোথায়, দাঁড়ান প্রশ্নটা দেখাই দেই। এই যে আপনার সেট সেই আছে, স্লাইডেই ছিল। এই যে ওয়ার্ড 12 কোথায় যাবে এরকম বলে দিবে, ব্লক 12 কোথায় যাবে। হ্যাঁ, অথবা এখানে যদি জিজ্ঞেস করি, আচ্ছা স্যার এইটা বলা থাকবে আর হচ্ছে ঘর হ্যাঁ এই যে অ্যাড্রেস দিবে সেইটা কোথায় যাবে। তো অ্যাড্রেস নিয়ে মড করতেছেন কি নাম্বার অফ ব্লকস ইন কেস, এটা হচ্ছে ডিরেক্ট। যদি 2 ওয়ে হয় তাহলে নাম্বার অফ ব্লকস ডিভাইড বাই 2, যদি 4 ওয়ে হয় নাম্বার অফ ব্লকস ডিভাইড বাই 4, যদি 8 ওয়ে হয় নাম্বার অফ ব্লকস ডিভাইড বাই 8। কিন্তু এইটা এটার মতই থাকে, বলে দিবে। স্যার যদি 16 থাকে ওটাকে যদি 2 এ বলে তাহলে তো 8টা হয়ে যাচ্ছে, তাহলে ছবি কি হচ্ছে 8টার জন্য মানে ছবি আপনার 16টা ব্লক আঁকতে হবে, একে কালার পেন দিয়ে বা পেন্সিল দিয়ে 8 আলাদা এই যে অ্যারো দিয়ে দেখাই দিবেন। প্রথম জন হচ্ছে সেট একটাতে সেট করে দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ, এরকম করে। এই যে ফিগারটা আছেই তো, এই স্লাইডটা দিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান, ফিগার এখানে আছে। ওই গেল ফিগার। একটা মিনিট। এই যে দেখেন ফিগার, ওই যে নাজদিন ওই দেখেন সেট 0 1 2 3, ওই যে দুইটা করে সেট নিচে লিখে দিয়ে রাখতে পারে, এরো দিয়ে দেখাতে পারে এরকম। হ্যাঁ বলেন, কে যেন কোশ্চেন করবেন স্যার? স্যার যদি এখানে এরকম বলে যে তুমি 0 থেকে 17 পর্যন্ত দেওয়া আছে, তার মানে হচ্ছে আমার 18টা ব্লক। 17 তো থাকবে না নরমালি, 2 এর পাওয়ার না, 2 এ করলে তো হচ্ছে 2। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। 2 এর পাওয়ার, হ্যাঁ হ্যাঁ। 0 থেকে 15 থাকতে পারে 2 এর পাওয়ার, 0 থেকে 31 থাকতে পারে 2 এর পাওয়ার, 0 থেকে 63 থাকতে পারে, নরমাল কেস আর কি। হ্যাঁ, ওই রেয়ার কেস গুলো না আর কি, ওগুলো হচ্ছে 2 এর পাওয়ার না। গুড। এত ব্লক তো আসা যাবে না কি 0 থেকে 63 বললেন যেটা, হ্যাঁ, তো মানে ওইটা ড্র করা হবে কিভাবে স্যার? ও আচ্ছা, 0 থেকে 63 পরীক্ষা আসলে আঁকবেন কেমনে? এই দেখেন ট্রিক শিখাই দিই। এই তো ভালো কোশ্চেন করেন আপনারা ভাই। হ্যাঁ, যে মাঝখানে ডিভাইড করতে করতে যাবেন ওইটা। এই দেখেন ফার্স্টে এরকম করে অ্যাট লিস্ট 4টা আঁকবেন, 0 1 2 3 এরকম ডট ডট দিবেন, লাস্টে আরো 4টা এঁকে দিবেন, তাহলে 63 62 61 60 এটুক পারা যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে। আমি হলে পরীক্ষার হলে 64টা ব্লকে এঁকেই ফেলতাম স্যার, কোনো প্যারা লাগতো না। কিন্তু একটানে স্কেল দিয়ে দিবেন, দিয়ে
ফার্স্টে ভাগ করবেন, এই ধরলেন 32 32, এরে ভাগ করবেন 16 16, এরে ভাগ করবেন 8 8 8 8, একে করবেন 4 4 4 2 2 2, এরকম স্যার করে কপি করে হয়ে পেস্ট যাবে। করা গেলে আমরা করতাম। হ্যাঁ, কি সহজ না? এত সহজ যদি হইতো জীবন। এনিওয়েজ, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা যে ম্যাপিংটা শিখলাম এটা ক্যাশের জন্য না? হ্যাঁ, ডিরেক্ট থেকে ডিরেক্ট ম্যাপ টু ক্যাশ অর 2 ওয়ে ম্যাপ টু ক্যাশ অর 4 ওয়ে ম্যাপ টু ক্যাশ, 4 ওয়ে সেট অথবা 8 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ মেইন মেমরি টু ক্যাশ। মেমোরি থেকে তাহলে এতটুকুই। এতটুকু? আচ্ছা, আচ্ছা, আরো পড়াচ্ছি দাঁড়ান। হ্যাঁ। একা পড়ান স্যার, আমরা এর মধ্যে তাহলে আশরাফির জন্য আরেকটু বেশি, বাকিদের জন্য নাই। জি স্যার। না স্যার, আমরা নাই ওর মধ্যে। হ্যাঁ, আরে কি রে, এর কি হইলো? হ্যাঁ, রিডিং তো পড়তেই হবে, ওটা নিয়ে কোনো মাফ নাই। নিজেরা বাসায় রিডিং পড়বেন, ওটা নিয়ে কোনো মাফ নাই। কোথায় কি ছিল কে জানে। এনিওয়েজ, সো এই যে এগুলো একটু জেনে রাখা, কোথায় কি কোন লেভেল আছে, মেমোরির ক্যাশের ডিফারেন্স গুলা। এই যে এই ফিগারটা ভালো করে জানা, যে কোথা থেকে কোথায় যায়। মেইন মেমোরি থেকে ব্লক ট্রান্সফার হয়ে ক্যাশে যায়, সেখান থেকে ওয়ার্ড হয়ে সিপিইউ, আবার সিপিইউ তো ক্যাশ, ক্যাশ টু মেমোরি। আরে কই গেলাম? ওকে, আর যে এই যে ম্যাপিং লোকেটিং জিনিসটা এখানে দেওয়া আছে, নিজেরা নিজেদের মতো রিডিং পড়ে নিয়েন বোঝার সুবিধার্থে, পরীক্ষার সুবিধার্থে। বাকি সবকিছু আমরা হাতে কলমেই দেখলাম। এই জিনিসগুলো সুন্দর করে হাতে কলমে করা পারতে হবে। আর একটা ছিল মনে হয়, ফিগার আরো কোথাও আছে কিনা দেখি। একই ফিগার, একই ফিগার। এই তো, হ্যাঁ, এই গেল আমাদের কম্পিউটার আর্কিটেকচার। খুবই ছোট সিলেবাস, খুবই সহজ পড়াশোনা। হোপফুলি আপনারা ভালো। স্যার থিওরি কি আসবে স্যার? কি আসবে? যে কোনো কিছু আসবে। মানে স্যার সবগুলোর কি থিওরি পড়া লাগবে? সব টপিকের? আপনারা আমার রেগুলার ক্লাস করছেন না? জি আপনারা স্যার। আমার রেগুলার সিটি দিবেন, রেগুলার মিড দিবেন, আমার রেগুলার ক্লাসে বসে করানো এক্সাম্পল হাতে তুলছেন। এই যে মাত্র ধরেন আমি প্র্যাকটিস করালাম, এর আগের সব ক্লাসে আমি ক্লাসে কিন্তু সবই প্র্যাকটিস করে। আপনার পরীক্ষায় এই ক্লাসে বলা কথা এবং ওই হাতে লেখানো জিনিসপাতির মধ্য থেকেই আসবে, অবশ্যই এর বাইরে থেকে কিছু আসবে না, একদম মানে পুরো শিওরলি বলে দিচ্ছি। এর বাইরে থেকে কিছু পাবেন না আপনারা। হ্যাঁ, ওই যে ধরেন থিওরি যদি এখন এটা বলি যে স্যার হোয়াট ইজ মেমোরি, হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার, স্যার আপনি ক্লাসে বলেন নাই স্যার হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার, তখন মাথার উপর যায় একটা বাড়ি পড়বে। তো ওইটুক তো আপনার বেসিক মাথায় একটু রাখা, যে কম্পিউটার আর্কিটেকচার কি। তো ওইরকম কোশ্চেন যদি আসে তো নিজের মতো করে অবশ্যই লিখতে পারতে হবে, যদি আসে। কম্পিউটার আর্কিটেকচার কাকে বলে, ওই কোশ্চেনের তো আসলে অ্যানসার নেই না। হ্যাঁ স্যার এই ম্যাথ আসছে, আমি এই ম্যাথ পারি নাই স্যার। কেন স্যার? কারণ স্যার স্লাইডে 100 ছিল, পরীক্ষায় স্যার 200 আসছে, তাই পারি নাই স্যার। ওই সময় তো আসলে কিছু করার নেই। বুঝাইতে পারছি? না স্যার এগুলো নিয়ে প্রবলেম। এগুলো পারবেন। সো দ্যাটস দ্য থিং, আপনারা সবই পারেন, আপনারা পারেন না এমন কিছু নাই। এবার আসি, কোনো প্রশ্ন আছে? স্যার স্যার অ্যাসাইনমেন্টের একটা স্ক্রিপ্ট কি করবেন, ওভারভিউ করবেন? আচ্ছা এখন হ্যাঁ চলেন দেখি কাটটা করব। আমারটাই করেন। কোনটা? 1? জি স্যার। আশরাফি কি সি না ডি ভুলে গেছি। স্যার ডি। আবু রায়হান ওপেন হইলো কেন? দিলাম তো আশরাফি। ওকে, আবু রায়হান আল্লাহর রহমতে আমার ক্লাসগুলোতে খুব হাসি খুশি থাকতো। ও পরীক্ষার হলে কেন যদি স্যাড হয়ে পরীক্ষা দেয়, খুব কষ্ট লাগে দেখা। একটু হাসি খুশি ভাবে পরীক্ষা দিবেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনে কি এভাবে অ্যানসার দিলে হবে? ওই ডিফারেন্স হলে একটু যে বক্স করবেন, সুন্দর দেখাবে। এভাবে দিলে তো হবে না। তা এক্সাম্পল দিতে গেলে তো বক্স হয় না, এক্সাম্পল বক্সে বাইরে দিবেন আর কম্পারিজন গুলো বক্সে দিবেন, এরকম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই যে এটা ভালো হইছে, এই যে ফিগার দিয়ে দিয়ে দেখাই দিবেন, গুড, এটা ভালো কথা।
হ্যাজার্ডের এক্সাম্পলটা ওই যে একে দেখাইছেন, গুড, ঠিক আছে, সমস্যা নাই। আবারও একই কথা, ওই যে যদি বক্স করা থাকতো ভালো লাগতো, আর পয়েন্ট করে দিছেন, ইটস ফাইন অ্যাজ ওয়েল। হ্যাঁ, এখানে অ্যারো দেখতে পাচ্তেছি না স্যার, আমার যে ব্রাঞ্চ ইকুয়ালে কেন সমস্যা হবে সেটা তো লিখছেনই। স্যার আমি হচ্ছে কালার করছিলাম, মানে হাইলাইট করছিলাম। কালার, আচ্ছা, তো আর স্ক্যান করে দেখা যাচ্ছে না, ঠিক আছে, ঠিক কিন্তু আছে, আমি নিচে লিখে কালার দিছি। করলে ঠিক আছে, তাহলে সমস্যা নাই। এটা কিন্তু খালি আশরাফের জন্য না, সবাই দেখেন বাই দ্য ওয়ে, লেখার সময় একটু সুন্দর করে যেন ডিস্টিংগুইশ থাকে বিষয়গুলো। হ্যাঁ, এই সবাই এই ডাটা পাথের ফিগার বলেন, আপনি কি বলেন, ওই যে পাইপলাইনের ফিগার বলেন, আপনি মেমোরি ফিগার বলেন, সবাই কিন্তু ভার্টিক্যালি আঁকা শুরু করবেন না, অবশ্যই হরিজন্টাল করে নেবেন পেজটা, তাহলে আপনার আঁকতে জায়গা অনেক বেশি পাবেন, তাই না? এই যে এভাবে করলে জায়গা বেশি পাবো, সবাই এটা ফলো করতে পারি। হ্যাঁ, এই যে কালার করে দিছেন, এরকম কালার করে দিতে হবে, এটা ভালো। আর 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 কি আমারটা তো স্যার ওই আপনার পয়েন্ট ওয়াইজ দিছি, একটু দেখবেন যে ওইরকম ভাবে হয় কিনা। আবার বলেন স্যার, জাহিদ। মানে হচ্ছে 1 নাম্বারের কোশ্চেনে যেটা অ্যানসার চাইছেন সেটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ দিছি আর কি, মানে হ্যাঁ, পয়েন্ট ওয়াইজ। আমি বলতেছি না যে আপনার হবে না, আমি বলতেছি আপনার নিজের টাইম বাঁচানোর টেকনিক আর রিপ্রেজেন্টেশনটা সুন্দর করার টেকনিক, বুঝতে পারছি? এই যে যখন এই এত লিখতে যাবেন তখন টাইম লস হবে, কিন্তু ওই যে বক্স করে বাম পাশে একটা পয়েন্ট, ডান পাশে একটা পয়েন্ট, আবার দুইয়ে বাম পাশে একটা পয়েন্ট, ডান পাশে একটা, টাইম বাঁচবে না? জি স্যার। ওইটা আপনার রিপ্রেজেন্টেশনও সুন্দর হইলো, টাইমটা বাঁচলো। আসেন একটু কোশ্চেন অ্যান্সার করবেন কি করে সেগুলো নিয়ে আলোচনা করি। ধরেন ওই যে থিওরিটিক্যাল যদি আসে, এই যে কম্পেয়ার, ডিফাইন, বা এটা কি ওইটা কি, সুবিধা কি অসুবিধা কি, এটা কেন ওইটা হইছে, ওইটা কেন এটা হয়নি, এই ধরনের কথা আসলে আগে ডিরেক্ট প্রথমে ওইটা কি সেটা বলা, সেকেন্ডে এটা কেন হয় নাই সেটা বলা, আর যেহেতু হয় নাই তাহলে কি করলে এটা হতো সেটা বলা, এরকম করে ফ্লোটা এভাবে রাখবেন, এভাবে বলে দিবেন, গেল এই বিষয়। যখন ডায়াগ্রাম আসবে, ডায়াগ্রাম কোথায় কোথায় আসতে পারে, অবশ্যই লেকচার 1-2 তে কোনো ডায়াগ্রাম নাই, মিপসেও হয়তো ডায়াগ্রাম নাই, ডিভিশনের ডায়াগ্রাম আছে, অ্যালগরিদমের ডায়াগ্রাম আছে, তখন কি করতে হয়, ওই পুরো শুরু স্টার্ট থেকে যে এন্ড পর্যন্ত সুন্দর করে ডায়াগ্রাম গুলো লিখে দেওয়া, সেটা মাল্টিপ্লিকেশন হোক ডিভিশন হোক। ডাটা পাথের ডায়াগ্রাম আছে বললামই, ওই হরিজন্টালি নিয়ে সুন্দর মতো কালার করে ফেলা। পাইপলাইনের ডায়াগ্রামটায় আপনি স্টেজ গুলো দেখানো, পাইপলাইন কিন্তু স্টেজ পড়াশোনা, তাই না? পাইপলাইন ছাড়া কিন্তু স্টেজ আমার অত টেনশন ছিল না, কিন্তু যেহেতু পাইপলাইন তখন আমার স্টেজ গুলো বিষয়, তো স্টেজ আকারে ভাগ করে দেওয়া। প্রথম ইনস্ট্রাকশনটা যেখানে আছে, সেকেন্ড ইনস্ট্রাকশনটা যেন প্রথম থেকে অবশ্যই একটু ডান দিকে সরে হয়, থার্ড ইনস্ট্রাকশনটা আবার ডান দিকে সরে হবে, এরকম করে করে স্টেজ আকারে ফিগার দেখানো। মেমোরির ফিগার তো এই যে মাত্র দেখলামই আমরা, ওভাবে আপনারা হাতে সুন্দর করে এঁকে দেন, শেষ। যদি ম্যাথ আসে স্যার, অবশ্যই ম্যাথে আমার ইউনিট, ভ্যালু, ইকুয়েশন, এই তিনটা জিনিস থাকতে হবে। স্যার আপনি ইকুয়েশন লেখেন নাই, অঙ্ক ঠিক করছেন, মার্ক কমবে। স্যার আপনি ইকুয়েশন ঠিক লিখছেন, অঙ্ক ঠিক করছেন, অ্যান্সার ভুল লিখছেন, মার্ক কমবে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় আমি পার্শিয়াল মার্কিং দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করবেন না, এটা হচ্ছে মেইন কথা। ম্যাথ আসলে অবশ্যই ইউনিট খেয়াল রাখা। স্যার ন্যানো সেকেন্ড, এনএস লিখি নাই, সেকেন্ড লিখে দিয়ে দিছি, মেজর ইরর এটা, তাই না? ন্যানো সেকেন্ডের সেকেন্ড একটা এন না লেখা, এটা মেজর ইরর, ওখানে আপনাকে আমার জিরো দেওয়ার রাইট আছে, বাট হ্যাঁ জিরো দিব না হয়তো, বাট এই ভুলগুলো আপনারা করবেন না, যাতে আমি ফুল মার্কস দিতে পারি। আপনার 50-এ 85 তোলা সম্ভব, ওই সামান্য ইরর করে কেন মার্কস কমাবেন? গেল ম্যাথ গেল, আর কি থাকতে পারে? আর ওই যে মিপসের যে ইনস্ট্রাকশন গুলো, হ্যাঁ যখন স্যার আমার যদি কনভার্সন আসে, যদি আমার ফিগার থেকে ওইটা নেওয়া লাগে বা এক্সাম্পল থেকে নেওয়া লাগে, অবশ্যই আমি আর্ট টাইপের ফরম্যাট, আই টাইপের ফরম্যাট, কখন কোথায় আরএস, কোথায় আরটি, কোথায় আরডি, কোথায় অপকোড ঠিকভাবে লিখে প্রত্যেকটা সুন্দর করে বসাই দিয়ে আসবো। আমি বলতেছি না আপনাদের বেশি লেখা লাগবে, কম্পিউটার আর্কিটেকচার বেশি লেখার কোর্স না, কম্পিউটার আর্কিটেকচার আসলে ডিজাইনিং করার কোর্স, এর নামই আর্কিটেকচার, বুঝছেন? যত ডিজাইন করে দিয়ে, সুন্দর করে দিয়ে, ফরম্যাট করে দিয়ে আপনি অ্যান্সারটা দিয়ে আসতে পারবেন, সে অবভিয়াসলি তত বেশি মার্কস পাবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। বিকজ আপনারা মিডে এবং ক্লাস টেস্ট গুলোতে দেখছেন, যার খাতাটা যত ক্লিন ছিল এবং যত শর্ট প্রিসাইজ ছিল, সেই কিন্তু ফুল মার্কস নিয়ে চলে গেছে। যিনি বেশি লিখছেন উনি কিন্তু কম মার্কস পাইছেন সোফার, আপনাদের এক্সপেরিয়েন্স কি বলেন? কেন কম পাইছেন? কারণ বেশি লিখছেন কিন্তু ভুল লিখছেন, আর আরেকজন কম লিখছে কিন্তু ঠিক লিখছে। দ্যাটস দ্য টার্গেট। সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, ওই আমাদের হচ্ছে সিটি 4টায় হচ্ছে ডাটা পাথ হচ্ছে অ্যাড আই দিয়ে একটা ইয়া দিছিলেন আর কি।
এখন ওই ডাটা বারটা হচ্ছে হয়তো আপনি একবার একটু কাইন্ডলি দেখায় দিয়েন, আর আমি নয়তো আমি দেখবনি, আমি সিটির খাতাগুলো দেখি, যদি আমি আজকে কালকেই দেখবো, তো যদি আমি দেখি আপনারা ভুল করছেন আমি তাকে তাকে আলাদা করে জানাই দিব। না স্যার, কাইন্ডলি হচ্ছে ওই জাতটা ঠিক হবে একদম ফুললি হ্যাঁ কারেক্ট, একটা ও একটু হ্যাঁ আমাদের এটাও করা যায়, ক্লাসরুমে যাত্রা আপলোড করে কারেক্ট দিয়েন, উঠাই দিবনি, কোনো সমস্যা নেই। গুড গুড আইডিয়া, ঠিক আছে। তাহলে হচ্ছে ভালো হয় আর কি। ওকে, এটা একটু জাহিদ মনে করা দিয়েন তো আমাকে, থার্সডে সন্ধ্যায়। থার্সডে সন্ধ্যায়? এক্সাম স্যাটারডে না? জি স্যার। হ্যাঁ থার্সডে সন্ধ্যায় মনে করে দেন, আমি তাহলে রাতে আপলোড করে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। ওকে, সো সিডি আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আজকে এক্সামের মধ্যেও এবং আজকে একটা ভ্যাকেশন, সেই দিনও আপনারা অনলাইনে আসলেন, আমরা আলোচনা করলাম। পরীক্ষা যদি খারাপ দিছেন একদম খবর আছে, বিশ্বাস করেন স্যার, সেন্ট মার্টিনে যায় সমুদ্রে ফেলাই দিয়ে আসবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন? আল্লাহ এত হাসি দিতেছে, নাজনীন, আফিয়া, আশরাফি, এত হাসি এদের জীবনে, আল্লাহ খোদা। ওকে ইকরা, ধন্যবাদ। নাজমুল ইয়াকিন, ইকরা অলওয়েজ সেভস মি। সবাই ভালো করে এক্সাম দিন, গুড লাক। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ জি হাফেজ। স্যার, দোয়া করেন স্যার, সুন্দর মতো নাম্বার দিন স্যার। দোয়া করেন স্যার আমাদের জন্য। আপনারা সুন্দর মতো দোয়া লিখেন, করেন স্যার, আমি আমাদের সুন্দর মতো আমাদের ভালো লাগবে স্যার। ইনশাআল্লাহ। ওকে, লাস্ট আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে আমি কেটে দিচ্ছি।